আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের লাইভে। আজ তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। তো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কি সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, এবং একটু সবাই একটু চেষ্টা করো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার। 8টা 19 বাজে, আমরা 8টা 22-এর দিকে ইনশাল্লাহ শুরু করবো। 2-1 মিনিট অপেক্ষা করে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। সো এই ফাঁকে কারো যদি কোনো প্রশ্ন থাকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই। সো তোমাদের যাদের যে সকল জিনিস জানার আছে বা কোনো যদি কনফিউশন থাকে সেগুলোও আস্ক করতে পারো, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। ওকে, সো একটা স্টুডেন্টের আমরা একটু মতামত নিব। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, এবং কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এটা একটু কমেন্ট করে জানাও। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, দেখি বা তোমাদের কমেন্টগুলো একটু দেখি যে তোমাদের কার কি কোশ্চেন আছে আর কি, একটু জানাও দেখি তোমাদের কমেন্টগুলা। কি হয় নাই? আচ্ছা,
তো চলো আমরা শুরু করি, আমাদের 22 অলরেডি বেজে গেছে আর কি। তো চলো শুরু করে দিই। আচ্ছা, মেনশন করে আমাদের অলমোস্ট শেষ। ওকে, তোমাদের যাদের জয়েন করার কথা আশা করি সবাই জয়েন করে গেছো। এখন আমরা তাহলে শুরু করি। ওকে, তো আমাদের বিগত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবা যে কিছু কিছু অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, আবার কিছু কিছু অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে যে খুবই কম সংখ্যক আসছে, যেগুলো আমরা মেডিকেলের জন্য দেখা গেছে যে খুবই গুরুত্বপূর্ণ ভাবছিলাম বা খুবই গুরুত্ব দিয়ে পড়ছিলাম আর কি। বাট সেখান থেকে দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু কোনো কোশ্চেনই আসে নাই বা খুবই কম আসছে আর কি। ঠিক আছে, সো এইটা কিন্তু একটা বড় একটা ইস্যু যে আমাদের আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটা কম গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো এই শেষ সময় আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই বোঝাটা জরুরি আর কি। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড বা কিভাবে কি পড়বা, সো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর কি, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। আর নেক্সট মনে করো যে মেয়েদের তো 9 তারিখ পরীক্ষা এবং ছেলেদের তো 10 তারিখ পরীক্ষা। সো তোমার কাছে আছে কয়দিন? 6 তারিখ, 7, 8, মানে 2 দিন হাতে টাইম আছে। আজকে দিন তো বাদই দিলাম, আর 2 দিন টাইম আছে। তো এই 2টা দিন তোমার কিভাবে আগানো উচিত বা কি কি জিনিস ফলো করা উচিত আজকে আর কি আমরা সেগুলাই নিয়ে আলোচনা করব আর কি। ওকে, আচ্ছা ওকে, তো চলো আমরা শুরু করি। দেখি কয়জন তোমরা যুক্ত করছো। ভাইয়া এক্সাম রুমে কি ফোন নিয়ে যেতে দিবে? আই মিন রুমে ফোন নিয়ে গিয়ে টিচারের কাছে জমা দেওয়া যাবে? আচ্ছা, এক্সাম হলের বাইরেই আর কি, মানে একেবারে তোমার যেখানে সেন্টার পড়বে তার সামনে আর কি ফোন রাখার জায়গা থাকে বা থাকে আর কি। সো তুমি চাইলে সেখানেও রাখতে পারবা। আর সব টিচার অ্যালাউ করবে নাকি এটা ঠিক বলতে পারতেছি না, তবে বাইরে রাখলে হয়তো বা অনেক সময় টাকা পয়সা নিতেও পারে। বাট তুমি চেষ্টা করবা যদি না নেয় তাহলে বাইরেই রেখে যাবা, আর যদি টাকা পয়সা নেয় সেক্ষেত্রে তুমি হচ্ছে ক্লাসের টিচারের কাছে দিলে আশা করি উনি রাখবে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, বাট তুমি এটা চেষ্টা করো ফার্স্টেই দিয়ে দেওয়া, ঢুকেই স্যারকে দিয়ে দেওয়া, কারণ স্যারা জিজ্ঞাসা করে আর কি যে কারো কাছে কি ফোন আছে, যদি ফোন থাকে তাহলে তোমরা এখনই দিয়ে দিতে পারো আর কি। সো সেটা দিয়ে দিও তাহলেই হবে আর কি। ওকে, আবার ভুলে যেও না, তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে বা এটা নিয়ে একটা ইস্যু হবে, তোমার আলটিমেটলি এক্সামটা খারাপ হবে আর কি। সো চলো আমরা এখন শুরু করি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, সো দেখি তোমাদের ফার্স্ট অফ অল আমাদের আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সারটা দিয়ে তারপর শুরু করি। আচ্ছা ওকে, সো চলো শুরু করি। তো তোমরা আগে একটু ঝটপট কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিবা, তারপরে আসলে আমরা ডিসকাশনে যাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি কোশ্চেন আসতেছে আর কি। এগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস এর আসা কোশ্চেন। যেমন ফার্স্ট কোশ্চেনটা তোমাকে যেটা বলা হয়েছে ভাইয়া, কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত? সো সবাই আমাকে একটু এটা অ্যান্সারটা দিয়ে দিবা ভাই, কোন বৈশিষ্ট্যটি তোমার হচ্ছে আদি কোষে কোনটা অনুপস্থিত? ঠিক আছে, আদি কোষে কোনটা অনুপস্থিত মানে আদি কোষে থাকে না কোনটা? সো অপশনে কি কি আছে? অপেরন আছে, 70s রাইবোসোম আছে, অবাত শোষণ আছে, আর একটা কি আছে বলো তো? ইন্ট্রন আছে। ঠিক আছে, তো সবাই একটু 1 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও তো। 1 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে? সবাই ঝটপট 1 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও যে একের আনসার কোনটা হবে, যে আদি কোষে নিচের কোন বৈশিষ্ট্যটি আদি কোষে কি বলো তো অনুপস্থিত? আদি কোষে অনুপস্থিত থাকে কোনটা? এটা একটু সবাই কমেন্ট করে জানাও। সবাই 1 নাম্বার কোশ্চেন আনসারটা একটু কমেন্ট করে জানাও যে একের আনসার কোনটা হবে। একের ডি। আচ্ছা দেখো, এই অপেরন কিন্তু তোমার আদি কোষের কিন্তু বৈশিষ্ট্য কোনটা বলতো? এটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে আদি কোষের। তারপরে আমরা জানি যে রাইবোসোম হচ্ছে দুইটা হতে পারে, একটা হচ্ছে 70s আর একটা কি ভাইয়া 80s। ঠিক আছে, তো 70s 80s সবকিছুই মনে করো সব কম জিনিস হচ্ছে আদি কোষে। ঠিক আছে, সব মানে আদি তো মানে অনেক আগের, প্রকৃত মানে কি পরে যেটা আসছে। তো আদি কোষে মনে করো সবকিছু কম, তাহলে রাইবোসোমও কোনটা হবে ভাইয়া? 70s রাইবোসোম হবে। ঠিক আছে, আচ্ছা শ্বসন কি হবে? সবাত নাকি অবাত? শ্বসন হবে ভাইয়া, অবাত শ্বসন হবে। বাট
ইন্ট্রন যেটা আছে এটা ইন্ট্রনটা আবার কি থাকবে না, ইন্ট্রনটা থাকবে না। ইন্ট্রনটা কার থাকবে, ইন্ট্রনটা হচ্ছে প্রোক্যারিওটিকে থাকে না, কার থাকে, ইউক্যারিওটিক মানে হচ্ছে তোমার প্রকৃত কোষ যারা আছে, প্রকৃত কোষে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হ্যাঁ আদিকোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরন। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর দেখো নেক্সট কি আমাদের কি বলা হয়েছে, হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়। সবাই এরপর 2 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও, 2 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও যে হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়। হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়, এটা একটু সবাই অ্যান্সার দাও তো। হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়, সবাই এরপরে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে 2 এর অ্যান্সার কোনটা হবে। সবাই 2 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, এরপরে 2 এর আনসার কোনটা হবে। আচ্ছা দেখো হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়, ঠিক আছে। তো ভাই এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে হলুদে হ আছে, দেখবা জ্যান্থোফিলেও দেখো লাস্টে কি আছে, হ আছে, ঠিক আছে। হলুদ বর্ণের প্লাস্টিডে কি বলা হয়, হলুদেও হ আছে, জ্যান্থোফিলেও কি আছে ভাইয়া, হ আছে আর কি। তাহলে হলুদ বর্ণের প্লাস্টিডে কি বলা হয়, জ্যান্থোফিল বলা হয় আর কি। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োলজি যারা সাজেশন চাচ্ছ তারা কি করবা, তারা একটু অপেক্ষা করো, আমরা কিছু এমসিকিউ সলভ করে এরপরে তোমাদেরকে বলে দিব যে কোন কোন অধ্যায় তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় থেকে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারবা যে শেষ সময় তোমার কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়তে হবে আর কি। সো আমরা ফার্স্টে কিছু এমসিকিউ সলভ করে নিই, তারপরে তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব আর কি। সো সবাই চেষ্টা করো ক্লাসটা লাস্ট পর্যন্ত থাকার, ওকে। আচ্ছা এরপরে ভাই 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ডিএনএ অণু সূত্র দুইটির প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত, ঠিক আছে। প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য তোমাকে আস্ক করা হয়েছে, ঠিক আছে। ডিএনএ অণু সূত্র দুইটির প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত ন্যানোমিটার, এটা আস্ক করা হয়েছে। এরপর সবাই 3 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে ডিএনএ অণু সূত্র দুইটির প্রতিটির ঘূর্ণনের দৈর্ঘ্য কত ন্যানোমিটার। সবাই এরপর 2 নম্বর কোশ্চেন আনসার দাও। সবাই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও এবং যারা শেয়ার করবা তাদের কিন্তু আজকের এই লেকচারটার পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং সাজেশন যেটা আছে সাজেশনের পিডিএফ কিন্তু তারা পাবা আর কি, ওকে। সো যারাই শেয়ার করবা তাদেরই কিন্তু এটা প্রোভাইড করা হবে আর কি, ওকে। সো সবাই আর কি একটু শেয়ার করে দাও, শেয়ার না করলে কিন্তু এটা পাবা না। হ্যাঁ কেমিস্ট্রিও সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর কি, বাট মেইনলি আজকে বায়োলজি আমরা সাজেশন দিব ইনশাল্লাহ। তো সবাই আর কি একটু ইয়াটা করে নিবা, সবাই একটু শেয়ারটা দিয়ে দাও, দ্রুত শেয়ারটা দিয়ে ফেলো। হ্যাঁ কেমিস্ট্রি সাজেশনও দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো দেখো ভাইয়া এই যে প্রতিটা সূত্র যেটা আছে, প্রতিটা সূত্রকে দৈর্ঘ্য আমরা জানি কত বলো তো, দৈর্ঘ্য হচ্ছে বা যদি অ্যাংস্ট্রমে বলে তাহলে বলবো 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। 34 অ্যাংস্ট্রম হচ্ছে যদি বলে কিসে, অ্যাংস্ট্রমে আস করা হয়। বাট যদি ন্যানোমিটার আস করা হয় তাহলে কি হবে ভাইয়া, 3.4 ন্যানোমিটার হবে। কি হবে, 3.4 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনটা বলা হয়েছে যে তোমার কোনটি ডিএনএ প্রতিলিপনের লাইগেজ এনজাইমের কারণ, প্রতিটি মানে কোনটি লাইগেজ এনজাইমের কাজ তোমাকে আস্ক করা হয়েছে, মেইনলি লাইগেজ এনজাইমের কাজ কি। তো লাইগেজ এনজাইমের কাজ কি মনে রাখবা, লাইগেজ এনজাইমের কাজ কি বলো তো, লাইগেজ এনজাইমের কাজ কি তোমরা দেখে আগে অ্যান্সার দাও তো। লাইগেজ এনজাইম মানে লাগানো, ঠিক আছে। লাইগেজ লাগানো, কি লাগানো, যুক্ত করবে আর কি। লাগানো মানে কি তুমি দুটো জিনিস লাগাই দিচ্ছ, মানে যুক্ত করতেছো আর কি। তো এই যে যুক্ত করা, এই যুক্ত করা অপশনে কয়টা আছে ভাই, 2টা আছে, ঠিক আছে। এক্ষেত্রে আবার তোমার কনফিউজিং এর জায়গা আছে যে যুক্ত করা তো ভাই 2টা আছে, তাহলে এই 2টার মধ্যে কোনটা হবে। একটা দেখো কি বলা হয়েছে, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করে, আর একটা আছে ওকাজকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে আর কি। তাহলে বলো তো এই 2টার মধ্যে অ্যান্সার কোনটা হবে, এই 2টার মধ্যে অ্যান্সার কোনটা হবে। সো মনে রাখবা এরা কি করে, ওকাজাকি যে খণ্ডগুলো আছে না, এই ওকাজাকি খণ্ডকগুলোকে পরিপূরক যে স্ট্র্যান্ডগুলো থাকবে তোমার ডিএনএ এর ক্ষেত্রে, তো সেই যেই পরিপূরক স্ট্র্যান্ডে যে যুক্ত করা যে কাজটা, এই যুক্ত করার কাজটা করে হচ্ছে মেইনলি এই লাইগেজ এনজাইম। কি করে থাকে ভাইয়া, লাইগেজ এনজাইম। তাহলে 4 এর অ্যান্সার হবে কোনটা, 4 এর অ্যান্সার হবে সি। 4 এর অ্যান্সার কি হবে, সি নাম্বার, মানে যুক্ত করার কাজটা করবে। এরপরে ভাইয়া স্টার্ট কোডন কোনটা, কোনটাকে বলা হয় স্টার্ট কোডন, কোনটাকে বলা হয় স্টার্ট কোডন বলো তো, স্টার্ট কোডন কোনটাকে বলা হয়। স্টার্ট কোডন কোনটাকে বলা হয় একটু কমেন্ট করে জানাও তো যে স্টার্ট কোডন কোনটাকে বলা হয়, স্টার্ট কোডন।
কোনটাকে বলা হয় স্টার্ট করুন, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে স্টার্ট করুন কোনটাকে বলা হয়। 4-এর ডি, 5-এর ডি। আচ্ছা, সো দেখো ভাইয়া এই স্টার্ট করুন যেটা আছে না, এটা মনে হয় আগস্ট মাসে শুরু হয়। কোন মাসে শুরু হয়? স্টার্ট হয় কোন মাসে ভাইয়া? আগস্ট মাসে শুরু হয়, ঠিক আছে, আগস্ট মাসে শুরু হয়। সো আগস্ট মাস দিয়ে কি মনে রাখবা? আগস্ট মাসে আমরা সংক্ষেপে কি লিখি? AUG দিয়ে লিখি না আগস্ট মাস? আগস্ট মাসের সংক্ষেপে আমরা কি লিখি? AUG লিখি। তাহলে কখনো যদি পরীক্ষা হলে ঘোরায় যায় তাহলে মনে রাখবা যে আগস্ট মাসে শুরু হয় যেহেতু, আর আগস্ট মাসকে আমরা কি লিখি? AUG দিয়ে লিখি। তাহলে মনে হবে ভাইয়া স্টার্ট করুন কোনটা? AUG কে বলা হয় স্টার্ট করুন। স্টার্ট করুন কোনটা? AUG, মানে আগস্ট মাসে যেহেতু শুরু হয় আর কি। এরপরে কি বলা হয়েছে? কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে? প্রতিলিপনকে কি করে? সক্রিয় এবং ত্বরান্বিত করে। বলতো কোনটা করে সক্রিয়? সক্রিয় কোনটা করে বলতো? এরপর সবাই 6 নম্বর কোশ্চেন আনসার দাও যে সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? একটু কমেন্ট করে জানাও। 5 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে? সক্রিয় এবং ত্বরান্বিত করে কোনটা? সরি 6 নম্বরটা সবাই জানো, 6-এর A। সো ভাইয়া মনে রাখবা যে এই যে সক্রিয় করতেছে, সক্রিয় মানে কি ভাইয়া? অ্যাক্টিভ করতেছে। কি করতেছে? অ্যাক্টিভ করতেছে। সো অ্যাক্টিভের A দিয়ে মনে রাখবা সাইক্লিন A, ঠিক আছে, অ্যাক্টিভের A দিয়ে কি মনে রাখবা? সাইক্লিন A। তাহলে সক্রিয় করার কাজটা কি করতেছে? সাইক্লিন A করতেছে, ওকে। আচ্ছা, এরপর দেখো কোনটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে আমরা যে 6টা কোশ্চেন সলভ করলাম, এই 6টা কোশ্চেন কিন্তু একই বছরে আসছে, ঠিক আছে, একই বছরে একটা সেটে আসছে। মানে তোমার ফার্স্ট যে অধ্যায়টা আছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি কোষের গঠন, এই অধ্যায় থেকে তোমার দেখো, তোমাদের আজকে এমন একটা সাজেশন দিব, এই সাজেশনটা তোমরা যারা পেতে চাও তোমরা একটু শেষ পর্যন্ত থাকবে, একটা সাজেশন দেওয়া হবে। মানে তোমার মনে করো যে বোটানির ক্ষেত্রে তুমি যদি 2-3টা অধ্যায় খুব ভালো মতো পড়ো, তুমি অনেক কিছু কমন পাবা আর কি, ঠিক আছে। সো সেটাই তোমরা একটু ওয়েট করো, আমরা আস্তে আস্তে দিব আর কি। সো সবাই আর কি এরপরে নেক্সট কোশ্চেন অ্যান্সার দাও। 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। কোন কোশ্চেন মানে কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়? সবাই এরপর 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে 7-এর অ্যান্সার কোনটা হবে? 7-এর অ্যান্সার কোনটা হবে এটা সবাই অ্যান্সার দাও যে কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়। 7-এর C। আচ্ছা, সো জাইলেমের অন্তর্ভুক্ত কারা কারা ভাই? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আরেকটা কোনটা? জাইলেম ফাইবার ছিল। এই সিবনল কিন্তু ছিল না। সিবনল কিন্তু কার বলতো? ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে 7-এর অ্যান্সার কোনটা হবে? 7-এর অ্যান্সার হবে C নাম্বারটা। আচ্ছা, এরপর 8 নাম্বারটা কোন ভাইরাসটি আবরণযুক্ত নয়, ঠিক আছে, মানে কোন ভাইরাসে তোমাকে বলা হয়েছে আবরণবিহীন। আবরণবিহীন, আবরণহীন। তো দেখো ভাই কোশ্চেনটা কিন্তু তোমাকে খুব ইজিলি আস্ক করতে পারতো যে নিচের কোন ভাইরাসটি আবরণবিহীন, ঠিক আছে, বা আবরণহীন। সেটা আস না করে কি আস করা হয়েছে যে আবরণী যুক্ত নয়, ঠিক আছে। আবরণী যুক্ত আবার নয় আছে, অনেকে নয়টা খেয়ালই করবে না, আবরণী যুক্ত থেকে আবরণী যুক্ত লাগাই দিবে আর কি। সো কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি করে যে আবরণহীন ডাইরেক্ট তোমাকে আস্ক না করে একটু 2 ধাপে যাতে থিঙ্ক করা লাগে, আবরণী যুক্ত নয় বলছে মানে আবরণহীন। সো আবরণহীন ভাইরাস কোনটা? সব এরপর 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 8 নাম্বার যে আবরণহীন কোনটা? আচ্ছা, দেখি তোমরা কে কে কমেন্ট করতেছো, কমেন্টগুলো আসতেছে না কেন? আচ্ছা আচ্ছা, 8-এর A। আচ্ছা দেখো, সো মনে রাখবা সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করবা, হেন্স কমেন্ট করবা, ঠিক আছে, হেন্স, ঠিক আছে, হেন্স সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করবা, হেন্সটা কমেন্ট করবা আর কি, ওকে। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, 8-এর A। আচ্ছা, এরপর ভাই ইমার্জিং ভাইরাসটা একটু মনে রাখবা, এই হেন্স দিয়ে ইমার্জিং ভাইরাসগুলো মনে রাখবা। এর সাথে সাথে আমরা একটু ইমার্জিং ভাইরাসগুলো মনে রাখি। ইমার্জিং ভাইরাস হচ্ছে ভাই হেন্স দিয়ে মনে রাখবা। হেন্সে কি ভাইয়া?
হেন্সে হচ্ছে ভাইয়া এইচআইভি, ঠিক আছে, ইতে ভাইয়া ইবোলা, সবাই একটু হেন্সটা কমেন্ট করবা, এনতে হচ্ছে ভাইয়া নাইল, আর এসতে হচ্ছে সার্স। এটার পাশাপাশি আমরা একটু ইমার্জিং ভাইরাসগুলো মাথায় রাখবো আর কি। সো ইমার্জিং ভাইরাসগুলো কারা কারা? এইচতে ভাইয়া এইচআইভি, সবাই হেন্স কমেন্ট করবা, ইতে ভাইয়া ইবোলা, এনতে হচ্ছে নাইল, আর এসতে হচ্ছে কি সার্স। এই কয়টা ভাইরাসকে কি বলা হয়? ইমার্জিং ভাইরাস বলা হয়। কি দিয়ে মনে রাখবা? হেন্স দিয়ে মনে রাখবা আর কি। ওকে, সো এই হেন্সের সাথে এটারও অনেকটা মিল আছে আর কি। সো টিএমভি হেন্সের মধ্যেও নাই, সো ইমার্জিং ভাইরাস এবং আবরণহীন ভাইরাসের মধ্যে হালকা পাতলা মিল আছে আর কি। তো পাশাপাশি এই দুইটাই মনে রাখবা আর কি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে টিএমভি। সবাইকে হেন্স কমেন্ট করতে বলছিলাম। হেন্সের পূর্ণরূপ কি? এইচতে এইচআইভি, ইতে ইবোলা, এনতে নাইল, আর এসতে সার্স। আচ্ছা, এরপরে ভাই কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? 9 নাম্বার কোশ্চেন আনসার দিবা যে ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা। হ্যাঁ, করোনাও আছে, ঠিক আছে, করোনাও আছে। সো আচ্ছা, সো 9 নাম্বার কোশ্চেন আছে। তো সবাই 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? কোথায় ব্যবহৃত হয়? ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। সবাই 9 নাম্বার কোশ্চেন আছে দাও তো, যে ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? ভিনেগার তৈরিতে 9 এ, আচ্ছা 9 এ, আচ্ছা দেখো, সো মনে রাখবা ভিনেগার, ঠিক আছে, ভিনেগারে মনে রাখবা অ্যাসিড। ভিনেগার কি বলতো? অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি না? কার ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিডের, ঠিক আছে, কার? অ্যাসিটিক অ্যাসিডের। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলছিলাম? ভিনেগার বলছিলাম। সো ভাইয়া এখানে নামের মধ্যেই কিন্তু অ্যান্সারটা আছে। সো ভিনেগার তৈরিতে ব্যবহৃত হবে কোনটা? এই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আসছে কি? অ্যাসিটোব্যাক্টর, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডে কি আছে ভাইয়া? অ্যাসিটোব্যাক্টর নামটা আছে। অ্যাসিটিক অ্যাসিডের সাথে কার মিল আছে? অ্যাসিটোব্যাক্টরের নামটাও মিল আছে আর কি। তাহলে ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম, ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম নামক ব্যাকটেরিয়াটা কোথায় ব্যবহৃত হয়? ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে 9 এর আনসার কোনটা হবে? 9 এর আনসার হবে এ নাম্বারটা। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে মনে হবে, ভিনেগার মানে কি? অ্যাসিটিক অ্যাসিড। সো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। আচ্ছা, এরপর দেখো জার্ম থিওরি অফ ডিজিজ এর প্রবক্তাকে। জার্ম থিওরি অফ ডিজিজ, ঠিক আছে, জার্ম থিওরি অফ ডিজিজ। দেখি 10 নম্বর কোশ্চেনটা কে কে পারো দেখি। 10 এর অ্যান্সারটা দাও তো, যে জার্ম থিওরি অফ ডিজিজ এর প্রবক্তাকে। জার্ম থিওরি অফ ডিজিজ, জার্ম থিওরি অফ ডিজিজ এর প্রবক্তাকে বলো। সবাই 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। দেখি 10 নম্বর কোশ্চেন আছে তো। 10-এর এ, 10-এর ডি, আচ্ছা 10-এর এও আসছে, 10-এর ডিও আসছে আর কি। ওকে, আচ্ছা তো ভাইয়া মনে রাখবা এই যে জার্ম থিওরি অফ ডিজিজ ইনি দিছিল হচ্ছে লুই পাস্তুর দিছিল। কে দিছিল ভাইয়া? লুই পাস্তুর। লুই পাস্তুর কি করছিল? এই জার্ম থিওরি অফ ডিজিজ যেটা আছে এটার প্রবক্তা ছিল হচ্ছে এই লুই পাস্তুর, ঠিক আছে। লুই পাস্তুর হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজের প্রবক্তা ছিল হচ্ছে এই লুই পাস্তুর। না লাগবে না, লুই পাস্তুর দিছিল আর কি। ওকে, আচ্ছা এরপর মনে রাখবা তিনি কি করছিল? পাস্তুরাইজেশন যে পদ্ধতি আছে, যে পাস্তুর দিয়ে মনে রাখবা ভাই পাস্তুরাইজেশন পদ্ধতি। যদি এই কোশ্চেন আসে তাহলে আনসার হবে কোনটা? লুই পাস্তুর, ঠিক আছে। পাস্তুরাইজেশন পদ্ধতি, পাস্তুরাইজেশন, ঠিক আছে। পাস্তুরাইজেশনও কে দিছে? এই লুই পাস্তুর দিছে, ঠিক আছে। পাস্তুর, লুই পাস্তুর, যেহেতু লুই পাস্তুর দিয়ে মনে রাখবা পাস্তুরাইজেশনও কে দিছে? এই হচ্ছে তোমার জার্ম থিওরি অফ ডিজিজও দিছে হচ্ছে লুই পাস্তুর, পাস্তুরাইজেশনও কে দিছে? লুই পাস্তুর। দুইটাই হচ্ছে লুই পাস্তুর হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কোনটি ম্যালেরিয়া পরজীবীর যৌনচক্রের সর্বশেষ ধাপ? বুঝছো? সো এই যে যৌনচক্র যেটা আছে এটা কোথায় হয় বলো তো? এটা হয় হচ্ছে মশকির দেহে, ঠিক আছে, মশকির দেহে। মশকির দেহে হয় যেটা, সেটা হচ্ছে যৌন জনন হয়। এবং মানুষের দেহে বা প্রাণীর দেহে যেটা হয় সেটা হচ্ছে কি জন্য? অযৌন জনন হয় হচ্ছে মানুষের দেহে, ঠিক আছে। মানুষের দেহে যেটা হয় সেটা হচ্ছে অযৌন জনন হয়, আর ওদের দেহে যেটা হয় সেটা হচ্ছে কি? যৌন জনন হয়। সো এই যৌন জননের সর্বশেষ যে ধাপটা আছে না, এইটা হবে হচ্ছে এই মানুষের দেহে যে অযৌন জনন হয় সেটার প্রথম ধাপ, ঠিক আছে। তাহলে এই যৌন চক্রের সর্বশেষ ধাপও আসতে পারে, অথবা কোশ্চেনটা একটু উল্টা করে আসতে পারে, যেটা সেটা হচ্ছে অযৌন জনন বা মানব দেহে যেটা হয় সেটা, বা পোষক দেহে যেটা হয়, পোষক দেহের প্রথম ধাপ কোনটা, বা পোষক দেহে কি হিসাবে ঘটে? পোষক দেহের প্রথম ধাপের নাম কোনটা হবে বলতো? পোষক দেহের প্রথম ধাপ অথবা যৌন চক্রের সর্বশেষ ধাপ। সবাই এটার অ্যান্সার দাও তো। স্পোরোজয়েড, হ্যাঁ। সো মনে হয় এই স্পোরোজয়েড অপশন এখন কোশ্চেন এইভাবে আসছে, বা ভর্তি পরীক্ষায় আবার অন্যভাবে আসতে পারে। সেটা হচ্ছে কি?
সেটা হচ্ছে যৌনচক্রের সর্বশেষ নাম, যৌনচক্রের সর্বশেষ ধাপ নাম না এসে আসতে পারে কি অযৌন চক্রের প্রথম ধাপও আসতে পারে আর কি। দুইটার অ্যান্সারই কি হবে? স্পোরোজোয়েট হবে। কি হবে? স্পোরোজোয়েট। ওকে, আচ্ছা এরপরে ভাইয়া সবাই হচ্ছে 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, যে 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 12, সবাই 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও, যে 12 অ্যান্সার কোনটা হবে? আচ্ছা দেখো, বলা হয়েছে কি কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস কোনটা? সো মনে রাখবা ভাইয়া, আচ্ছা দেখো শিম ফ্রুটের, আচ্ছা তোমাকে অ্যান্সারটা দেখি 12 বি ভ্যাক্সিলারি। আচ্ছা ভ্যাক্সিলারি, ঠিক আছে। তো এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিই, সবাই সবাই একটু আমার সাথে কমেন্ট করবে ভাইয়া। মার্জিনা, ঠিক আছে, মার্জিনা শিম, মার্জিনা শিম ভিক্ষা নেয়। সবাই আমার সাথে একটু কমেন্ট করো, মার্জিনা শিম ভিক্ষা নেয়, ঠিক আছে, মার্জিনা শিম ভিক্ষা নেয়। এটা একটু আমার সাথে সবাই কমেন্ট করো, কি মার্জিনা শিম ভিক্ষা নেয়, মার্জিনা শিম ভিক্ষা নেয়। এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, কি মার্জিনা শিম ভিক্ষা নেয়। কেন ভাইয়া? কারণ হচ্ছে এই মার্জিনাল আর ভ্যাক্সিলারি, ভিক্ষাতে হচ্ছে ভ্যাক্সিলারি, তো মার্জিনাল আর ভ্যাক্সিলারি দুইটারই উদাহরণ কোনটা ভাইয়া? শিম আর মটরশুঁটি। এই শিমের পূর্ণরূপ কি ভাইয়া? শিমের পূর্ণরূপ কি? শিমের শীতে হচ্ছে শিম আর মতে ভাইয়া মটরশুঁটি। শিমের শীতে হচ্ছে ভাইয়া শিম আর মতে কি ভাইয়া? মটরশুঁটি, ঠিক আছে। শিম আর মতে কি ভাইয়া? মটরশুঁটি, শিম আর মটরশুঁটি। সবাই একটু আমার সাথে কমেন্ট করবা মার্জিনাল শিম ভিক্ষা নেয়। সো মার্জিনালের উদাহরণ হচ্ছে শিম আর মটরশুঁটি, ভ্যাক্সিলারির উদাহরণ কোনটা ভাইয়া? শিম আর মটরশুঁটি। সো সবাই কমেন্ট করবা কোনটা? মার্জিনা শিম ভিক্ষা নেয়, ঠিক আছে। আতিকা সুলতানা কমেন্ট করছে, অরুবা তাসনিম কমেন্ট করছে মার্জিনা শিম ভিক্ষা নেয়। আচ্ছা বাকিরা একটু সবাই কমেন্ট করো তো দেখি। নীলুফা ইয়াসমিন কমেন্ট করছে, আচ্ছা আচ্ছা বাকিরাও দ্রুত কমেন্ট করো, দ্রুত। তো মার্জিনা শিম ভিক্ষা নেয় কি হলো? তাহলে এখানে বলা হয়েছে শিম, তাহলে এখানে শিমের সাথে ছিল শিমই ছিল আর কি। সো মার্জিনা শিম ভিক্ষা নেয় ভ্যাক্সিলারিতে ছিল, ভিক্ষাতে ছিল ভ্যাক্সিলারি, তাহলে অ্যান্সার কোনটা হবে? ভ্যাক্সিলারি হবে আর কি। ওকে, আচ্ছা এরপর আমরা আগাই। কোনটি প্রচ্ছদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? কোনটি প্রচ্ছদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? প্রচ্ছদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে কোনটা? এটা কিন্তু আমাদের সবার জানতে হবে যে কোনটা আমাদের গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা তো দেখো ভাই, প্রচ্ছদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কে কাজ করে? প্রচ্ছদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কে কাজ করে বলো তো ভাইয়া? এই আলো হচ্ছে, মানে আলো ছাড়া তোমার তো কি হবে না, আলো ছাড়া মনে করো তোমার সালোক সংশ্লেষণ যেটা আছে এটাও হবে না, ঠিক আছে। আর প্রচ্ছদন যেটা আছে এই আলোর উপরে ডিপেন্ড করে, কিন্তু তোমার তাপমাত্রা কি করবে? উঠানামা করবে, ঠিক আছে। তো সবকিছুই মেইনলি ডিপেন্ড করতেছে কার উপর? যে আলোর উপরে ডিপেন্ড করতেছে। কারণ আলোর উপর ডিপেন্ড করলে দেখবা যে যখন মানে আলো যদি ওঠে বা আলো যদি পরিবেশে থাকে তাহলে কি হবে? তাপমাত্রাটা কি থাকবে? একটু বেশি থাকবে আর কি, আপেক্ষিক আর্দ্রতা একটু কম থাকবে। আবার দেখবা শীতকালের দিকে কি হয়, তোমার হচ্ছে কি হয়, আলো ঠিক মতো ওঠে না বা সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না, যার ফলে তাপমাত্রা কি থাকে? কম থাকে। মেইনলি কিন্তু এই কারণেই কিন্তু কি হয় যে শীতকালে এবং গরমকালে যে বিষয়টা, এটা কিন্তু মেইনলি এই কারণেই কিন্তু হচ্ছে। সো এইটাই আর কি, যে আলো যদি না থাকে, আলোর উপরে কিন্তু মেইনলি ডিপেন্ড করতেছে যে প্রচ্ছদন হবে নাকি হবে না, ঠিক আছে। প্রচ্ছদন হবে নাকি হবে না সেটা মেইনলি কিন্তু ডিপেন্ড করে এই আলোর উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে আর কি। ওকে, সো আমাদের যে ঋতুর পরিবর্তন যেগুলো হয় সবকিছু কিন্তু এই যে সূর্যের থেকে দূরে নাকি কাছে আসতে বা কোন দিকে আসে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হয়। সো আলোই কিন্তু আলটিমেটলি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতেছে আর কি। তাহলে প্রচ্ছদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে আমরা কাকে চিহ্নিত করতে পারি ভাইয়া? এই আলোকে আমরা চিহ্নিত করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে আর কি। এরপরে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভাইয়া ব্লু লাইটের কাজটা কি বলতো?
ব্লু লাইট, সবাই একটু কমেন্ট করবা ব্লু লাইট, ঠিক আছে। এই ব্লু লাইটের কাজটা কি বলতো, এই ব্লু লাইটের কাজটা কি একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও তো যে ব্লু লাইটের কাজটা কি, ব্লু লাইটের কাজটা কি একটু কমেন্ট করে জানাও তো যে ব্লু লাইটের কাজ কি। ব্লু লাইটের কাজটা কি? একজন কমেন্ট করছে ক্লাস এইখানে হইতেছে, আমি অ্যাডমিশনার্স পেজে খুঁজতেছিলাম এতক্ষণ। আচ্ছা ওইটা তো শেয়ার করছি, অ্যাডমিশনার্স পেজেও তো আছে, সমস্যা নেই, ওকে ওখানেও পাবা। আচ্ছা সো ভাই ব্লু লাইটের কাজ হচ্ছে পত্ররন্ধ্র খোলা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। পত্ররন্ধ্র খোলা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ব্লু লাইটটা, ঠিক আছে। এই কোশ্চেনটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটাও আসতে পারে এবছর, ঠিক আছে। পত্ররন্ধ্র খোলা নিয়ন্ত্রণ করে কে? এই ব্লু লাইট নিয়ন্ত্রণ করে আর কি, ওকে। আচ্ছা এরপরে ভাই কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ? নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? তো ভাই নিষ্ক্রিয় পরিশোষণগুলো মনে রাখার একটা উপায় হচ্ছে, মনে রাখবে ডন আমায়, সবাই আমার সাথে কমেন্ট করবা, ডন আমায় ব্যাপক ভালোবাসে, ঠিক আছে। ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা মনে রাখবা হচ্ছে কার ক্ষেত্রে ভাইয়া? এটা হচ্ছে মনে রাখবা নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদের ক্ষেত্রে মনে রাখবা কি ভাইয়া? ডন আমায় ব্যাপক ভালোবাসে, ঠিক আছে। সবাই আমার সাথে কমেন্ট করবা ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা একটু সবাই কমেন্ট করবা, ঠিক আছে। ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা একটু সবাই কমেন্ট করো। আচ্ছা তো ভাই ডনতে কি? ডনতে ভাইয়া ডোনান সাম্য অবস্থা। ডনতে কি ভাইয়া? ডোনান সাম্য অবস্থা। আমাইতে কি ভাইয়া? আমাইতে হচ্ছে ভাইয়া আয়ন বিনিময়, ঠিক আছে। আয়নতে কি ভাইয়া? আয়নতে হচ্ছে আয়ন বিনিময়। আয়নতে কি মানে আমাইতে কি? আমাইতে হচ্ছে ভাইয়া আয়ন বিনিময়। ব্যাপকতে ভাইয়া দুইটা, ব্যাপকতে ভাইয়া একটা হচ্ছে ব্যাপক আর একটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। ব্যাপকে হচ্ছে ভাইয়া দুইটা আছে, একটা হচ্ছে ব্যাপক আর একটা কি ব্যাপন। একটা হচ্ছে ব্যাপক আর একটা কি বলতো? ব্যাপন। ব্যাপক আর একটা কি ব্যাপন, ঠিক আছে। তাহলে কি মনে রাখবে ভাইয়া? ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা কার ক্ষেত্রে? নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে মতবাদ। নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কোনটা? ডন আমায় ব্যাপক ভালোবাসে। তো ডনতে কি ভাই? ডনতে হচ্ছে ডোনান সাম্য অবস্থা। ডনতে হচ্ছে কি? ডোনান সাম্য অবস্থা। তো সবাই একটু এটা একটু কমেন্ট করে জানাবা, ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা একটু সবাই কমেন্ট করো। হ্যাঁ এটাই, ঠিক আছে। আচ্ছা সো মনে রাখবা যে ডন আমায় ব্যাপক ভালোবাসে, তাহলে এটাতে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ হয়ে গেল আর কি। আচ্ছা এরপরে আসি হচ্ছে ভাই কোনটি ডিএনসিক ফরেনসিকের কাজ নয়? কোনটি ডিএনএ ফরেনসিকের কাজ নয়? কোনটি ডিএনএ ফরেনসিকের কাজ নয়, ঠিক আছে। কোনটা ডিএনএ ফরেনসিকের কাজ নয়, এটা একটু বলো তো অ্যান্সার। ডন কে? আচ্ছা ডন সেটা জাহাঙ্গীরনগর আসলে দেখতে পারবা। আচ্ছা নাজমুল নাহিদ কমেন্ট করছে আসসালামু আলাইকুম, লেট করে ফেলছো নাজমুল নাহিদ। আচ্ছা সমস্যা নাই, এখন করো, হবে। ডিএনএ ফরেনসিকের কাজ নয় কোনটা? ডিএনএ ফরেনসিকের কাজ নয় কোনটা? দেখো ভাই ডিএনএ ফরেনসিকের কাজ কি? যে অপরাধী শনাক্ত করে না, সো অপরাধীর কিন্তু যে হাত পায়ের ছাপটা বা কোনো লালা বা কিছু যদি একটা পেয়ে যায়, ওইটা দিয়ে কিন্তু শনাক্ত করতে পারে। তারপর যে অনেকে আগুনে পুড়ে যায়, ঠিক আছে, আগুনে পুড়ে গেলেও কিন্তু তার মানে কিছু কিছু নমুনা দেখে কিন্তু শনাক্ত করে আর কি ডিএনএর মাধ্যমে আর কি, সেটাকে বলে আর কি ডিএনএ ফরেনসিক। সো এটার মাধ্যমে তুমি অপরাধকে শনাক্ত করতে পারবা। এই যে স্বজন নির্ধারণে যে বললাম, যেটা আগুনে পুড়ে গেলে বা অনেক সময় আগুনে পুড়ে গেলে চেহারা চেনা যায় না আর কি, সো এটা কার মানুষ বা কি, এটা চেনার জন্য এই যে স্বজন নির্ধারণে আমাদের কিন্তু সাহায্য করে, অপরাধী শনাক্ত করানো সাহায্য করে। তারপর একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে শুনি না আমরা, সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় নির্ধারণে কিন্তু সাহায্য করে কিন্তু এই ডিএনএ ফরেনসিক। বাট এই যে জিএমওর যে ঝুঁকি নিরূপণ, এরকম কিন্তু কিছু কিন্তু আমরা পড়ি নাই। সো এইটা হবে অ্যান্সার। তাহলে কোনটা নয়? ডি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাই 16 নাম্বারটা, যে এই দেখো লে রিগনি অ্যানিমেল গ্রন্থের রচয়িতাকে। 16 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে লে রিগনি অ্যানিমেল গ্রন্থের রচয়িতাটাকে। 16 নম্বর কোশ্চেনের আনসার দাও। 16 লে রিগনি অ্যানিমেল গ্রন্থের রচয়িতাটা কে? এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, বলো এটা এটার অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও। লে রিগনি অ্যানিমেল গ্রন্থের রচয়িতা কে?
আচ্ছা সো ভাই এটা মনে রাখবা কে কুভিয়ার, বুঝছো, মনে রাখবা কুমির দিয়ে মনে রাখবা, কুমির দিয়ে মনে রাখবা কুভিয়ার। সো অ্যানিম্যাল যেহেতু নামে আছে, অ্যানিম্যাল কে ভাইয়া, কুমির হচ্ছে একটা কি অ্যানিম্যাল না, কুমির একটা অ্যানিম্যাল না ভাইয়া, কুমির। সো এই আবার কেউ বেয়ার অ্যানিম্যাল ভাইব না, ঠিক আছে, কুমির দিয়ে মনে রাখবা কুভিয়ার, ঠিক আছে, কুমির দিয়ে কি মনে রাখবা ভাইয়া, কুভিয়ার। তাহলে লে রিগনি অ্যানিম্যাল গ্রন্থের রচয়িতাটা কে ভাইয়া, কুভিয়ার, কে কুভিয়ার। ওকে আচ্ছা এরপর ভাই প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? প্লাটিহেলমিনথিস। সো এই জায়গাটা থেকে কিন্তু প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতেছে যে এই যে পর্বগুলা যেগুলো আছে পর্বগুলাকে কয়টা ভাগে ভাগ করা যায় আর কি, যেমন পরিফেরাকে কয়টা ভাগে ভাগ করা যায়, কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, নিডারিয়াকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়। এই কোশ্চেনটা একটা মনে করো টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, কি পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সবাই একটু 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে প্লাটিহেলমিনথিসকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, প্লাটিহেলমিনথিসকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। তো ভাই মনে রাখবে যে প্লেট, প্লাটিহেলমিনথিস মনে রাখবা কি, প্লাটিহেলমিনথিস মনে রাখবা প্লেট, ঠিক আছে, এই যে একটা প্লেট আছে, বুঝছো। সো একটা প্লেটকে তুমি কয়টা ভাগে ভাগ করতে পারো ভাইয়া, একটা প্লেটকে মনে রাখবা এই যে 4টা ভাগে ভাগ করলা, ঠিক আছে, একটা প্লেটকে কয়টা ভাগে ভাগ করলা, 4টা ভাগে ভাগ করলা। তাহলে মনে রাখবা প্লাটিহেলমিনথিস মনে রাখবা প্লেট, প্লেটকে তুমি কয়টা ভাগে ভাগ করছো ভাই, এই যে 1 2 3 4। তাহলে প্লাটিহেলমিনথিসে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় ভাইয়া, 4টা শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে ভাগ করা যাবে ভাইয়া, 4টা শ্রেণীতে ভাগ করা যাবে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে সি নাম্বারটা, অ্যানসার হবে কোনটা, সি নাম্বারটা, 4টা শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা এরপরে কোন শ্রেণীর মাছের পুচ্ছ পাখনা হোমো সার্কাল, কি বলা হয়েছে, হোমো সার্কাল, ঠিক আছে, হোমো সার্কাল। আচ্ছা এরপর সবাই হোমো সার্কালের পাশাপাশি আরেকটা জিনিস কমেন্ট করবা যে কোন শ্রেণীর মাছের ডাইফাই সার্কাল, এটা একটু কমেন্ট করে জানাবা। ডাইফাই সার্কাল কোনটা, এটা একটু কমেন্ট করে জানাবা। ডাইফাই সার্কাল আমরা একসাথে আরো 2-3টা এমসিকিউ সলভ করব। কোনটা ডাইফাই সার্কাল এটা একটু কমেন্ট করে জানাবা। ডাইফাই সার্কালও কোনটা, কোন শ্রেণীর মাছের পুচ্ছ পাখনা ডাইফাই সার্কাল, এটা একটু কমেন্ট করে জানাবা। তো ভাই দেখো হোমো সার্কাল এটা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু দুই জায়গায় পাবা তোমরা, এটা তোমরা রুই মাছেও পাবা, আবার কেমিস্ট্রি বা জুওলজি 1 নম্বর অধ্যায় যেটা আছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস ওইখানেও কিন্তু আছে। সো এটা কিন্তু দুই জায়গায় আছে। এখন ভাই হোমো সার্কাল মানে কি, হোমো সার্কাল মানে কি দুইটা লেজই যদি সমান হয় সেটাকে আমরা বলি কি হোমো সার্কাল। হেটেরো সার্কাল মানে কি ভাই একটা বড় আর একটা কি হবে ছোট হবে আর কি। আর ডাইফাই সার্কাল মানে কি দুইটা লেজ যখন একসাথে হয়ে যাবে জোড়া লেগে যাবে তখন সেটাকে আমরা বলি ডাইফাই সার্কাল। তো বলা হয়েছে ভাই হোমো সার্কাল কোনটা, হোমো সার্কাল কোনটা বলা হয়েছে, অ্যাক্টিনোপটেরিজি, হ্যাঁ ডাইফাই সার্কাল সার্কোপটেরিজি। আচ্ছা সো মনে রাখবা অ্যাক্টিনোপটেরিজি এটা হচ্ছে মনে রাখবা অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে হোমো সার্কাল। আর এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত হচ্ছে কত পার্সেন্ট মাছ বলো তো, অ্যাক্টিনোপটেরিজি জীবিত মাছের কত পার্সেন্ট মাছ অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, এটা একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, স্যার মনে রাখবা স্যার জ্ঞান দেয়, ঠিক আছে, এই যে তোমাদের এখন কি দিচ্ছি জ্ঞান দিচ্ছি না, সো মনে রাখবা স্যার জ্ঞান দেয়। সো স্যার জ্ঞান দেয় এটা একটু সবাই কমেন্ট করো যে স্যার জ্ঞান দেয়, এটা কেন, স্যারতে ভাইয়া সার্কোপটেরিজি, স্যারতে কি ভাইয়া সার্কোপটেরিজি, জ্ঞানতে ভাইয়া গ্যানয়েড আইস, জ্ঞানতে কি গ্যানয়েড আইস, আর দেয়তে কি ভাইয়া, দেয়তে হচ্ছে ডাইফাই সার্কাল, দেয়তে কি ডাইফাই সার্কাল। তাহলে স্যার জ্ঞান দেয়তে কি হলো সার্কোপটেরিজির তোমার আইস কেমন ভাইয়া গ্যানয়েড আইস, জ্ঞানতে মনে রাখবা গ্যানয়েড আইস, আর দেয়তে মনে রাখবা ভাই ডাইফাই সার্কাল। দেয়তে লিখবা দেয় এইভাবে না লিখে দেয় একটু সবাই একটু এইভাবে লিখবা দেয়, ঠিক আছে দেয়, ঠিক আছে স্যার জ্ঞান দেয়, ঠিক আছে দেয়। তো দেয়তে কি ভাই, দেয়তে হচ্ছে ডাইফাই সার্কাল। তাহলে স্যার জ্ঞান দেয় এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে জানাবা, ঠিক আছে স্যার জ্ঞান দেয়। ওকে আচ্ছা 96% মাছ, আব্দুল গনি চৌধুরী কমেন্ট করছে 96%। হ্যাঁ জীবিত মাছের 96% মাছই হচ্ছে তোমার এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। এবং অ্যাক্টিনোপটেরিজির ভাই একটা নাম আছে, সেই নামটা কি বলতো, রশ্মিময়, ঠিক আছে রশ্মিময়, ঠিক আছে রশ্মিময়। আচ্ছা আবার একটু লিখে দিই, এখন বা রশ্মিময় এটা যদি পরীক্ষায় ভুলে যাও তাহলে এটা দিয়ে মনে রাখবা যে এই যে অ্যাক্টিং বা শুটিং করতে গেলে কি লাগে বলতো, অনেক আলো টালো থাকে না, সো আলো টালো থাকে না, সো এটা দিয়ে মনে রাখবা যে অ্যাক্টিনোপটেরিজিতে বা অ্যাক্টিং কথাটা আছে, অ্যাক্টিং এ কি থাকে অনেক রশ্মি বা অনেক লাইট থাকে না, তাহলে এই জন্য মনে রাখবা যে অ্যাক্টিনোপটেরিজি কোনটাকে বলা হয় বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছে কি বলা হয়, অ্যাক্টিনোপটেরিজি বলা হয় আর কি। ওকে আচ্ছা
আর ভাই তোমাদের তারা যদি কোনো কোশ্চেন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিলেটেড বা কোথায় কি সেন্টার পড়ছে বা কিভাবে কি খুঁজে পাচ্ছ না, তো আমাদের জয়কলি যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই যুক্ত হয়ে যাবা। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2024-25 যে গ্রুপটা আছে এটা জয়কলির গ্রুপ, এই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা। ওকে, আচ্ছা তারপর আমরা নেক্সট কোশ্চেনে আগাই। এরপর দেখো 19 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে যে রুই মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক। এরপরে সবাই হচ্ছে আমাদের 19 নাম্বার কোশ্চেনের আনসার দিবা। এরপরে সবাই 19 নাম্বার কোশ্চেনের আনসার দিবা। 19 নাম্বার কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও, ওইখানে আপলোড করে দিব, ঠিক আছে, ওইখানে আপলোড করে দিব, সমস্যা নাই। আচ্ছা লাগছে, আচ্ছা ওখানে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা আমি গ্রুপটা মেনশনও করে দিছি, তোমরা দেখে নিও, সমস্যা নাই। ওকে, বলা হয়েছে ভাই রুই মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক। রুই মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা একটু সবাই অ্যান্সার দাও তো। 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা 19-এর তো দেখো 19-এ কিভাবে মনে রাখবে, এটা অনেকের প্যাচ লেগে যাবে, কোনটা দিয়ে কোনটায় যাবে এত বের করলে ভাই টাইম নাই, পরীক্ষা হলে মাত্র 30 সেকেন্ড টাইম পাবা তুমি। সো মনে রাখবা যেটা এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা মনে রাখার আগে একটা কাহিনী বলি, যে অনেকে আস করো, ঠিক আছে, যে ভাইয়া এই কয়েকদিনে কি চান্স পাওয়া পসিবল বা কিভাবে কি পড়বো, বা অনেক কোশ্চেন আস করো আর কি। সো ইনবক্সে অনেক মেসেজ আসে আর কি। সো দেখা যায় যে অনেক সময় মেসেজ রিপ্লাই দিতে পারি না, বা হয়তো বা নিচে চলে যায়, যার কারণে হয়তো বা তোমার কোশ্চেন অ্যান্সারটা দিতে পারি না। সো এটা দেখে অনেকেই মনে করে যে ভাব নিচ্ছে বা বেশি নিচ্ছে, ভাব নিচ্ছে আর কি মনে করে, ঠিক আছে। তো সবাই মনে করে কি যে সঞ্জিত ভাইয়া মনে অনেক ভাব নিচ্ছে আর কি, ঠিক আছে। তো সঞ্জিত ভাইয়া কি দিয়ে শুরু বলো তো, SA দিয়ে শুরু, ঠিক আছে। SA কি নিচ্ছে বলতো, সঞ্জিত অনেক কি নিচ্ছে বলতো, ভাব নিচ্ছে। ভাবে কি VB, ঠিক আছে, ভাবে কি VB, শর্টে লিখে দিলাম। তো মনে রাখবা SAVB, সবাই আমার সাথে কমেন্ট করবা কি SAVB, এটা একটু সবাই কমেন্ট করবা SAVB, SAVB, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করবা SAVB, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা SAVB। SAVB তে কি হলো ভাইয়া, এসতে ভাইয়া সাইনাস ভেনোসাস, এতে ভাইয়া, এতে কি, এতে ভাইয়া অ্যাট্রিয়াম, ভিতে কি ভাইয়া, ভিতে হচ্ছে ভেন্ট্রিকল, আর বিতে কি ভাইয়া বালবাস আর্টারিওসাস। তাহলে সবাই কমেন্ট করবা কি SAVB, SAVB, এটা একটু সবাই কমেন্ট করবা। এস তে কি সাইনাস ভেনোসাস, এতে ভাইয়া অ্যাট্রিয়াম, বিতে ভাইয়া ভেন্ট্রিকল, বিতে কি বালবাস আর্টারিওসাস। SAVB দিয়ে মাথায় রাখবা। তারপরে এই যে এইগুলো এত আর দেখার দরকার নেই, তুমি দেখবে কোথায় SAVB মিলছে, সেটাই হবে অ্যান্সার। এরপরে ভাই 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, যে গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত। আচ্ছা দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত, গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা আছে এটা আমাদের কত ধরনের কোষ নিয়ে গঠিত গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা একটু সবাই আমাকে জানাও। তবে মনে রাখবে যে গ্যাস্ট্রিক, ঠিক আছে, এই গ্যাস্ট্রিকের মধ্যে ভাই কয়টা লেটার আছে বলো তো, গ্যাস্ট্রিকের মধ্যে কয়টা লেটার আছে ভাই। এই দেখো গ একটা লেটার, দন্তস্ব একটা লেটার, ট একটা লেটার, ঠিক আছে, দুইটা, আর ক একটা লেটার, বলো তো 3টা লেটার, তাই না। তোমরা ভাই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয়টা কোষ আছে ভাই, 4টা কোষ আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয়টা কোষ আছে, 4টা কোষ আছে, 4টা কোষ আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয়টা কোষ আছে, 4টা কোষ আছে আর কি। ওকে, আচ্ছা কি কি কোষ ভাই, অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, তারপরে কি আছে জাইমোজেনিক কোষ আছে, ঠিক আছে। তো এই 4টা কোষ আছে, 4টা কোষের নামের থেকে বেশি ইম্পর্টেন্ট যে কয়টা কোষ আছে। সো মনে রাখবা যে গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত, গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে তোমার 4 ধরনের কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। গ্যাস্ট্রিক লিখতে কয়টা লেটার, গ্যাস্ট্রিক লিখতে হচ্ছে ভাই 4টা লেটার, ঠিক আছে। আচ্ছা ওকে, সো গ্যাস্ট্রিক লিখতে কয়টা লেটার ভাই, 4টা লেটার। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি 4টা। আচ্ছা একজন শাহানারা পারভিন এখন কমেন্ট করছে ডিএনএর এক্সাম কি ফুল সিলেবাসে হবে, এখন আর মানে বলে নাই, যা বলছে শর্ট সিলেবাসেই বলছে।
বাট এই 2-1 বছর আগে কোন এক সময় আর কি বলছিল যে এরকম পরীক্ষা 2-3 দিন আগে বলছে যে ফুল সিলেবাসে হবে, ঠিক আছে। সো আশা করি এবছর এরকম হবে না ইনশাল্লাহ। শর্ট সিলেবাসে যেহেতু বলছে শর্ট সিলেবাসেই হবে। তুমি এখন শর্ট আর ফুল নিয়ে মাথা খারাপ করবা না, তুমি এখন শর্টেই পড়ো, ঠিক আছে। ফুল আসলে সেটা তোমার জন্য যেরকম আনএক্সপেক্টেড হবে, বাকি যারা এক্সাম দিচ্ছে সবার জন্য আনএক্সপেক্টেড হবে, সবাই শর্টই পড়তেছে। সো তুমিও শর্টেই পড়ো, যদি ফুলের ইয়া আসে সেটা তোমাদের জানাই দেওয়া হবে, আর আশা করি আসবে না। সো তুমি এটা নিয়ে প্যানিক হও না, তুমি শর্টেই পড়ো ইনশাল্লাহ, ওকে। শর্ট থেকে আসবে। আচ্ছা আসবে নাকি বলছে, আসতেও পারে, সমস্যা নেই। আচ্ছা এরপর দেখো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, আরে আসবে না, এটা হচ্ছে অন্য ভার্সিটি হলে আসতো না, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবই আসে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 8 সেট কোশ্চেন হয়, ঠিক আছে। সো 8 সেট কোশ্চেন করতে গেলে কি করা লাগে, সেম কোশ্চেন কি করা যায়, ওর আশেপাশেই তো করা লাগে। সো ওই কোশ্চেনগুলাই তো তোমার পরবর্তী বছর চলে আসতে পারে, অন্য একটা সেটের কোশ্চেন তোমার সেটে চলে আসতে পারে, ঠিক আছে। সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পার বছর মানে প্রতি বছর কোশ্চেন হয় একটা, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় কয়টা বলো তো, 8 থেকে 10 সেট কোশ্চেন হয় আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে প্রতিটা শিফটে তো আলাদা আলাদা কোশ্চেন হয়। সো মেয়েদেরও শিফট আছে, ছেলেদেরও শিফট আছে। সো 8 থেকে 10 সেট কোশ্চেন এমনি আসে, আর 8 থেকে 10 সেটে দেখবা কোনো কোশ্চেনের সাথে কোনো কোশ্চেনের মিল নাই, জাস্ট টপিক মিল আছে। সো ওর আশেপাশ দিয়েই তো আসবে, তাই না। সো এইটা কিন্তু একটা তোমাদের জন্য একটা ট্রিক্স। সো এই ট্রিক্সটাই অনেকে বোঝোই না, বাট শেষ কয়েকটা দিন এই জিনিসটাই তোমাদের ফলো করতে হবে। সানজিদা ইসলাম কমেন্ট করেছে আমি তো ফুল সিলেবাসের প্রিপারেশন নিচ্ছি। কেন ফুল সিলেবাসের প্রিপারেশন নিচ্ছ, বলেই তো দিচ্ছে শর্ট সিলেবাস, তাহলে কেন ফুল সিলেবাসের প্রিপারেশন নিচ্ছ? আচ্ছা নিচ্ছ, ভালো কথা, সমস্যা নাই, বাট শর্টগুলো বেশি ইম্পর্টেন্ট নিয়ে পড়ো। কোথায় দেখছো ফুল সিলেবাস? আমি তো এতদিন মানে সবাই তো বলতেছে শর্ট। আচ্ছা মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত, ঠিক আছে। বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত, সবাই 22 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও যে 22 অ্যান্সার। হ্যাঁ এবার এরকমই শুনতেছি যে তোমার হচ্ছে শিফট অনুযায়ী সিট নির্ধারিত করে দেওয়া হবে আর কি। আগে তো দেখা গেছে যে সব মিলায় আর কি ইয়া করা হতো, বাট এখন দেখা যাচ্ছে যে ওই যে রাজশাহী ইউনিভার্সিটিতে যেমন প্রতিটা শিফট থেকে স্টুডেন্ট নেয়, এরকমই আর কি শুনলাম। দেখা যাক, এখন এটাই হয়তো অ্যাপ্লিকেবল হবে আর কি। 22-এর বি। আচ্ছা তো দেখো বাম ব্রঙ্কাসটি বলা হয়েছে কি কয় ভাগে বিভক্ত, বাম ব্রঙ্কাসটি কয় ভাগে বিভক্ত। আচ্ছা আচ্ছা আগের কোশ্চেনে কি বাদ গেছে একটা, আচ্ছা ও 21 নাম্বার বাদ গেছে, তাই না। ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি, ক্ষুদ্রতম, সবাই 21 নাম্বার কোশ্চেন আনসার দাও, তারপর আমরা 22-এ যাব যে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি, ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি, ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি, এটা তোমাকে আজ করা হয়েছে। আমরা জানি যে 3 ধরনের রক্তকণিকা আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর অনুচক্রিকা। সো বলা হয়েছে ভাই ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, একটু বলো তো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা। যারা চলে যাচ্ছ তারা কিন্তু সাজেশনটা মিস করবা, লাস্টে কিন্তু একটা সাজেশন দেওয়া হবে এই বায়োলজির উপর, যেখান থেকে দেখলে তোমরাও মানে পুরা ইয়া হয়ে যাবে, অবাক হয়ে যাবা, ঠিক আছে। এমন একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে আর কি, যে বায়োলজির ক্ষেত্রে একটা সারপ্রাইজ আছে যেটা দেখলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবা, বুঝতে পারছো। তো সবাই একটু লাস্ট পর্যন্ত থাকো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ওকে। একুশের এ, হ্যাঁ তবে এই অনুচক্রিকা যেটা আছে ক্ষুদ্রতম ইয়া কোনটা, অনুচক্রিকা বা কোনটা প্লাটিলেটস, ঠিক আছে। অনুচক্রিকা বা প্লাটিলেটস যেটা কাজ কি বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে হচ্ছে এই অনুচক্রিকা। এই ইনফরমেশনটা আমরা মোটামুটি সবাই জানি আর কি, ওকে। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো তো, এই যে অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে কি হতে পারে বলো তো, অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগ হয় বলো তো, অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগটা হয়, এটার পরে কেমিস্ট্রি। আচ্ছা বলো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, অনুচক্রিকা জানলাম, আমি অনুচক্রিকা বেড়ে গেলে আমাদের কোন রোগটা হয় বলো তো, অনুচক্রিকা বেড়ে গেলে আমাদের কোন রোগ হয়, এটা একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা এরপরে দেখো 22 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, যে মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত, বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত। আচ্ছা কেমিস্ট্রিও নিব, সমস্যা নেই। আচ্ছা তো দেখো হয় 2 ভাগে নাহলে 3 ভাগে, এটা তো তোমরা জানো যে 2 ভাগে নাহলে কত ভাগে বলো তো, 3 ভাগে বিভক্ত হবে। বামটা একটু কম, বাম
কম, ঠিক আছে, বাম কম, ঠিক আছে, বাম মানে কি হবে, কম হবে, মানে 2 ভাগে বিভক্ত। আর ডান বললে কয় ভাগে বিভক্ত হবে, ডান বললে 3 ভাগে বিভক্ত। বাম ব্রঙ্কাসটি বা 2 ভাগে বিভক্ত আর ডান ব্রঙ্কাসটি বা 3 ভাগে বিভক্ত। আচ্ছা, বাতাসে অক্সিজেনের ঘনত্ব 20% থেকে কত ভাগে নেমে আসলে শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ হয়ে যায় বলতো? 20% থেকে কততে নেমে আসলে বলতো? 20% থেকে কত ভাগে নেমে আসলে শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ হয়ে যায়? বাম 2 ভাগ আর ডান 3 ভাগ। হ্যাঁ, বাম মনে রাখবা কম, ডান বেশি, ঠিক আছে, বাম কম ডান বেশি। সো বলা হয়েছে অক্সিজেনের ঘনত্ব 20% থেকে কত ভাগে নেমে আসলে শ্বসন কি হয়ে যাবে ভাইয়া, দ্বিগুণ হয়ে যাবে, শ্বসন কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আচ্ছা, সো মনে রাখবে ভাই, এটা হচ্ছে 5% নেমে আসলে, কত শতাংশে নেমে আসলে, 5% যদি নেমে আসে, মানে 20% থেকে যদি 5% নেমে আসে, তখন শ্বসন হার কি হয়ে যাবে ভাইয়া, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। 20% থেকে 5% নেমে আসলে তখন শ্বসন হার কি হয়ে যায়, তোমার তখন শ্বসন হার হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেন আগাই। কানের ভেতর বা বাইরে যে কোনো অংশে সংক্রমণ জনিত প্রদাহকে কি বলা হয়? সবাই এরপরে 24 নম্বর কোশ্চেন আনসার দাও। 24 আনসার দাও। 24 আনসার কোনটা হবে? 24 নম্বর কি বলা হয়েছে? কানের ভেতরে বা বাইরে যে কোনো অংশে তোমার কি হয়েছে, অংশে সংক্রমণ জনিত প্রদাহ হয়েছে, এটাকে কি বলা হবে? এটাকে কি বলা হবে? একটু কমেন্ট করে জানাও তো। যেও কি ইন টাইমে এক্সাম হবে? হ্যাঁ, ওই যেটা বলছো ওইটাই হবে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করছিলাম যে ভাই অনুচক্রিয়ার সংখ্যা বেড়ে গেলে কি কি রোগ হয়। সো ভাই মনে রাখবো, অনুচক্রিয়ার সংখ্যা যখন বেড়ে যায় তখন কি হয়ে যায়, ওরা রক্ত জমাট বাঁধায় দেয়, ঠিক আছে, রক্ত জমাট বাঁধায় দেয়। দেখবো বইয়ে লেখা আছে, 2টা রোগের নাম লেখা আছে, এই 2টা রোগ হয়, একটা ছকের মধ্যে দেওয়া আছে, বুঝছো, অনুচক্রিয়ার শেষে একটা বক্সের মধ্যে দেওয়া আছে। কি কি রোগ? একটা হচ্ছে ভাই হার্ট অ্যাটাক, আর একটা কোনটা, ব্রেইন স্ট্রোক, ঠিক আছে, হার্ট অ্যাটাক, আর একটা কোনটা বলো তো, ব্রেইন স্ট্রোক বা স্ট্রোক, ঠিক আছে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, সবাই একটু কমেন্ট করো। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় কার কারণে? হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় হচ্ছে তোমার এই অনুচক্রিকার সংখ্যা বা প্লেটিলেটসের সংখ্যা বেড়ে যদি যায়, তখন হচ্ছে কি হয়, এই হার্ট অ্যাটাক বা হচ্ছে তোমার স্ট্রোক তৈরি হয়, বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সৃষ্টি হয় হচ্ছে এই ইয়ার সংখ্যা বেড়ে গেলে, অনুচক্রিকা বা প্লেটলেটসের সংখ্যা বেড়ে গেলে আর কি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট যে কোশ্চেনটা বলছে সেটা বলছিল যে কানের ভেতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণ জনিত প্রদাহকে কি বলে? সংক্রমণ জনিত প্রদাহকে কি বলে ভাই? এই ওটাইটিস মিডিয়া, তোমার বইতে একটা জিনিসই আছে, ওটাইটিস মিডিয়া নিয়ে আলোচনা করা আছে, তাহলে তোমার আর কিছু দেখারই দরকার নাই, ওটাইটিস অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার অক্সিজেন রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকে? ও গ্রুপ, সরি ও গ্রুপ, অক্সিজেন সরি ও গ্রুপ, ও রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকে? ব্লাড গ্রুপ কোনটা বলা হয়েছে? ও ব্লাড গ্রুপ বলা হয়েছে। এদের অ্যান্টিবডি তোমাকে আস্ক করা হয়েছে যে কি ধরনের অ্যান্টিবডি থাকে, কি ধরনের অ্যান্টিবডি থাকে, একটু কমেন্ট করে জানাও তো, কি ধরনের অ্যান্টিবডি থাকে ও ব্লাড গ্রুপের, ও ব্লাড গ্রুপে কি ধরনের অ্যান্টিবডি থাকে? হ্যাঁ, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়, ঠিক আছে, হ্যাঁ, হার্ট অ্যাটাক আর স্ট্রোক। আচ্ছা, তো দেখো ভাই কি বলা হয়েছে, ও ব্লাড গ্রুপে কি ধরনের অ্যান্টিবডি থাকে, কি ধরনের কি বলা হয়েছে, অ্যান্টিবডি থাকে। তো মনে রাখবা, যেহেতু এদের ব্লাড গ্রুপ কোনটা বলো তো, ও, এদের কোনো অ্যান্টিজেনই থাকে না, এদের কি থাকে না, কোনো অ্যান্টিজেনই থাকে না, তাহলে অ্যান্টিবডি থাকবে কোনটা, এ অ্যান্টিবডিও থাকবে, বি অ্যান্টিবডিও থাকবে। মনে রাখবা নাম যেটা সেটার অ্যান্টিজেন থাকে, যেমন আমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আমার অ্যান্টিজেন কি থাকবে, এ থাকবে, অ্যান্টিবডি কি থাকবে, অ্যান্টিবডি মানে উল্টাটা থাকে, ঠিক আছে, তো অ্যান্টিবডি কোনটা থাকবে ভাই, বি থাকবে। আমার রক্তের গ্রুপ যদি বি হয়, আমার অ্যান্টিজেন কি হবে, আমার নামের সাথে মিল রেখে অ্যান্টিজেন হবে বি, আর অ্যান্টিবডিটা কি হবে, এ হবে আর কি। ওকে, আচ্ছা, একইভাবে দেখো ও ব্লাড গ্রুপ, এখন ওর ক্ষেত্রে কি হবে, এও নাই বিও নাই, তাহলে অ্যান্টিজেন কোনটা হবে,
এ বি কোনোটাই হবে না, আর অ্যান্টিবডির ক্ষেত্রে কোনটা হবে, দুইটাই হবে, ব্যতিক্রম দুইটাই হবে আর কি, এ বি দুইটাই হবে আর কি। ঠিক আছে, যেহেতু নামে ও এও নাই বিও নাই, তাহলে কোনটা হবে, অ্যান্টিজেন কোনোটাই না, আর অ্যান্টিবডি কি হবে, এ বি দুইটাই হবে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্টি এ আর অ্যান্টি বি, অ্যান্টিবডি থাকে আর কি। আচ্ছা, কোনটি ভাইয়া বক্ষ পিঞ্জরের অস্থি, বক্ষ পিঞ্জরের অস্থি কোনটা, বক্ষ পিঞ্জরের অস্থি কোনটা বলো, কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? 26 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি। কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। স্টারনাম, হ্যাঁ হ্যাঁ, এই যে শেষে দিব। কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি বলো তো, কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? এই সাজেশনের থেকে বড় কথা হচ্ছে তোমার কোশ্চেন সলভ করো, আগে কোশ্চেন ভালো মতো সলভ করো, তারপর সাজেশন দিব। সাজেশন দিলে তো কিছু মাথায় থাকবে না, ওকে? আগে কোশ্চেন সলভ করো, শেষের দিকে আমরা প্রায়, তারপরে আমি সাজেশন দিব, তারপর কেমিস্ট্রি শুরু করব। আচ্ছা, কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি বলো তো, কোনটি বক্ষ পিঞ্জরের অস্থি? তো ভাই বক্ষ পিঞ্জরের অস্থি কোনটা বলো তো? এই যে ফার্স্ট হচ্ছে মাঝখানে কি থাকে, স্টারনাম, আর স্টারনামের সাথে কে যুক্ত থাকে, এই যে পরশুকা যুক্ত থাকে। ঠিক আছে, টোটাল 25টা থাকে আর কি। তো বক্ষ পিঞ্জরের অস্থি কোনটা ভাই? এই স্টারনামকে কি বলা হয়, বক্ষ পিঞ্জরের অস্থি। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমাদের বায়োলজি মোটামুটি শেষ। সো বায়োলজির ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি, তোমাদের এখন একটা জিনিস দেখাই আর কি, একটা ইকুয়েশন দেখাই, তাহলে তোমাদের খুব ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, স্টারনাম, ওকে স্টারনাম। আচ্ছা, সো এখন আসি হচ্ছে আমরা সাজেশন পার্টে, যে আমাদের দেখো বিগত বছর আমাদের যেগুলো কোশ্চেন আসছে, তো সেখান থেকে আমরা কি বুঝতে পারি, বা স্যারদের আসলে মেন্টালিটিটা কেমন, বা কি কি কোশ্চেন আসতে পারে আর কি, এটা যদি আমরা খেয়াল করি একটু, তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো আর কি। সো আমি যদি তোমাদের ক্ষেত্রে বলি যে আমার বিগত বছর আমাদের কিরকম কোশ্চেন আসছে আর কি, তো ভাই আমি একটু অধ্যায়গুলো লিখি রাখো। এটা হচ্ছে তোমার বোটানির ক্ষেত্রে, বুঝছো, বোটানির ক্ষেত্রে। সো বোটানির ক্ষেত্রে আমাদের কি কি অধ্যায় আছে? বোটানির ক্ষেত্রে আমাদের অধ্যায় আছে, এক অধ্যায় আছে, 2 অধ্যায় আছে, তারপরে কোনটা আছে, যে অনুজীবের, যেটা মানে হচ্ছে 4 অধ্যায় আছে, 1 2 4, তারপরে আছে হচ্ছে 7 আছে, 9 আছে, আর 8ও আছে, 7 এর পর 8 আছে, 7 8 9, আরেকটা কোনটা আছে ভাই, 11 নম্বর অধ্যায়টা আছে। ঠিক আছে, এখানে লিখবো না, এখানে লিখবো। আচ্ছা, 11 নম্বর অধ্যায়টা আছে, ওকে। সো দেখো কয়টা অধ্যায় হলো তাহলে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বোটানিতে 7টা অধ্যায় ছিল, 7টা অধ্যায় থেকে আমাদের এখন দেখতে হবে যে ভাইয়া বিগত বছর মানে কয়েক বছর আগে বা গত বছর যে কোশ্চেনগুলো আসছে, আমি যদি তোমাদের একটু দেখাই, যে ইকুয়েশনগুলো যদি দেখাই বিগত বছর আমরা বোটানি। আচ্ছা আচ্ছা, দেখো বোটানি ভাই 1 অধ্যায়, বুঝছো, বোটানি 1 অধ্যায় থেকে তোমার কয়টা কোশ্চেন আসছে? বোটানি 1 অধ্যায় থেকে তোমার 6টা কোশ্চেন আসছে। কয়টা কোশ্চেন আসছে? 6টা কোশ্চেন আসছে, শুধুমাত্র বোটানি 1 অধ্যায় থেকে 6টা আসছে। ঠিক আছে, বোটানি 2 অধ্যায় থেকে কোনো কোশ্চেনই আসে নাই, বোটানি 2 অধ্যায় থেকে কোনো কোশ্চেনই আসে নাই, বুঝছো। আচ্ছা, এরপরে ভাই আমি যদি বলি বোটানি 3 অধ্যায়, 3 অধ্যায় তো নাই, সরি 4 অধ্যায় যদি কথা বলি, 4 অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে? 4 অধ্যায় থেকে 6টা কোশ্চেন আসছে। ঠিক আছে, 4 অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে? 6টা কোশ্চেন আসছে, ওকে। 4 অধ্যায় থেকে 6টা কোশ্চেন আসছে। এরপরে ভাই 7 অধ্যায় থেকে কয়টা আসছে? 7 অধ্যায় থেকে 2টা আসছে। 7 অধ্যায় থেকে কয়টা আসছে? 2টা আসছে, ওকে। 8 অধ্যায় থেকে কয়টা আসছে? 8 অধ্যায় থেকে একটা আসছে। 8 অধ্যায় থেকে কয়টা আসছে? একটা। ঠিক আছে, আচ্ছা 9 অধ্যায় থেকে কয়টা আসছে ভাই? 9 অধ্যায় থেকে 4টা আসছে। কয়টা আসছে? সরি 4টা না, সরি 5টা আসছে। 9 অধ্যায় থেকে কয়টা আসছে? 5টা আসছে। আর 11 অধ্যায় থেকে কয়টা আসছে? 11 অধ্যায় থেকে ভাই 2টা আসছে। 11 অধ্যায় থেকে কয়টা আসছে? 2টা আসছে। ঠিক আছে, আচ্ছা তো দেখো 6 আর 6 12, আর 2 কত 14, আর 1 15, আর 5 20, আর 2 কত 22। ঠিক আছে, সো 22টা যে বোটানি যে 22টা যে কোশ্চেনটা আছে, সো দেখো তুমি যদি 1 অধ্যায়, তারপরে যদি মনে করো 4 অধ্যায়, আর যদি 9 অধ্যায় পড়ে যাও, কয় অধ্যায়? 1 4 আর 9। বোটানির ক্ষেত্রে তুমি যদি ভাই 1 4 9 এই 3টা অধ্যায় যদি পড়ো, দেখো তোমার কয়টা কোশ্চেন কমন আসবে? 6টা, আর 6টা কয়টা? 12টা, আর কয়টা? 17টা। মানে তোমার 22টার মধ্যে 17টা কোশ্চেন আসছে কোথা থেকে বলো তো? মাত্র 3টা অধ্যায় থেকে। 7টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় থেকেই দেখো
কয়টা কোশ্চেন আসছে ভাইয়া? 17টা কোশ্চেন আসছে। মানে বুঝতে পারতেছো 22টা কোশ্চেনের মধ্যে 17টা কোশ্চেন আসছে কোন কোন অধ্যায় থেকে? 1, 4 আর 9। এই 1, 4, 9 থেকে কয়টা কোশ্চেন আসতেছে? তোমার তো হিসাবে কি আসে যে 22টা যদি মানে 22টা যদি কোশ্চেন আসার কথা, 22টা যদি কোশ্চেন আসার কথা, তাহলে 22টা কোশ্চেন চ্যাপ্টার কয়টা? 7টা। তাহলে পার অধ্যায় থেকে কয়টা করে? মিনিমাম 3টা করে আসার কথা ছিল। বাট দেখো কিছু কিছু অধ্যায় থেকে কোশ্চেন আসেই নাই, কিছু কিছু অধ্যায় থেকে কোশ্চেন আসেই নাই, মানে একটা আসছে মাত্র, ঠিক আছে? আবার 2টা আসছে। আর কোথায় এখানে দেখো 6টা, কোথায় এখানে 6টা, এখানে কয়টা? 5টা। তাহলে বুঝতে পারতেছো যে বড় বড় অধ্যায়গুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু বেশি আসতেছে আর কি, মানে সমান সংখ্যক কিন্তু কোশ্চেন আসবে না, এটা কিন্তু স্বাভাবিক। 3 × 7 = 21টা, ওই ইকুয়েশন কিন্তু মিলায় না। সো এই যেই তুমি যদি এই 3টা অধ্যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট করবা, এখন বা তুমি কোশ্চেন করতে পারো এটা তো 1 বছর আসছে না ভাইয়া, আরো 1 বছর আমি চিন্তা করি, আমি আরো কয়েকটা বছর দেখা ইকুয়েশন বের করছি বা তোমার হচ্ছে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে বাকি বছরগুলোতেও সেম একই। আমি যদি তার আগের বছরের কথা চিন্তা করি, তার আগের বছর দেখো, তার আগের বছর হচ্ছে বোটানির ক্ষেত্রে আমি যদি দেখি, আচ্ছা দেখো বোটানির আগের বছর 1 অধ্যায় থেকে ওই বছর তো কয়টা ছিল? 6টা ছিল। তার আগের বছর আসছিল 4টা। কয়টা? 4টা, ঠিক আছে? তারপর 2 অধ্যায় থেকে কয়টা আসছে? 2 অধ্যায় থেকে এই বছর তো আসেই নাই, তার আগের বছর আসছিল মাত্র একটা কোশ্চেন আসছিল। কয়টা? একটা, ঠিক আছে? 4 অধ্যায় থেকে কয়টা আসছিল? 4 অধ্যায় থেকে ওই বছরও কয়টা আসছে? 6টাই আসছে। 4 অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর 6টা করে কোশ্চেন আসতেছেই। 4 অধ্যায় থেকে প্রতি বছর 6টা করে কোশ্চেন আসতেছেই আর কি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো ভাই 7 অধ্যায়, 7 অধ্যায় থেকে এবছরও 2টা আসছে, আগের বছর কয়টা আসছিল ভাইয়া? 2টা আসছে, সব সাইডে কম বেশি এরকম, ঠিক আছে? কয়টা আসছে? 2টা আসছে। 8 অধ্যায় থেকে একটা আসছিল, তার আগের বছর আসছিল 2টা। আচ্ছা 9 অধ্যায় থেকে কয়টা আসছে ভাইয়া? 9 অধ্যায় থেকে এবছরও 5টা, আগের বছরও 5টাই আছে, ঠিক আছে? কয়টা আছে? 5টাই আছে আর কি, ওকে? আচ্ছা আর 11 থেকে কয়টা আছে? 11 থেকে হচ্ছে এখানে ছিল কয়টা? 11, আচ্ছা এখানে 2টা ছিল, পরের বছর আসছে কয়টা? 3টা আসছে আর কি, ঠিক আছে? সো দেখা গেছে যে এই যে 1 অধ্যায় থেকে একটু কম দিয়ে, 1 অধ্যায় যে 6টা আসছিল, 1 অধ্যায় একটা কম দিয়ে, মানে 2টা কমাই দিয়ে অন্যান্য যেগুলোতে আসে না সেগুলো একটু বাড়াই দিছে। বাট দেখো ইকুয়েশনে তুমি যদি দেখো সেই 1 থেকে সবসময় কি আসতেছে? 6টা 4টা। 4 অধ্যায় যদি দেখো ভাইয়া 6টা 6টা। 9 অধ্যায় দেখো ভাইয়া 5টা 5টা। সো 6 আর 4 10 আর 5 কত? 15টা। মানে 22টার মধ্যে 15টা কোশ্চেন আসতেছে মাত্র 3টা অধ্যায় থেকে, বুঝতে পারতেছো? আর বাকি 4টা অধ্যায় মিলে আসছে কয়টা কোশ্চেন? 5টা থেকে 6টা কোশ্চেন। মানে বুঝতে পারতেছো ইকুয়েশনটা? এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে কোন কোন অধ্যায় আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে? ভাইয়া চ্যাপ্টার 9 পারি না, কি করব এখন? চ্যাপ্টার 9 এর জন্য তো ক্লাস নিছি আমি, চ্যাপ্টার 9 এর তো ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা সো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো যে আমাদের কোন 3টা অধ্যায় ভালো মতো পড়তে হবে? সবচেয়ে ফেভারিট অধ্যায় হচ্ছে ভাই এই যে 4 অধ্যায়টা, সব থেকে ফেভারিট অধ্যায়। 6টা কোশ্চেন, মানে বুঝতেছো ব্যাকটেরিয়া বা তারপরে ভাইরাস আর ম্যালেরিয়া দিয়ে 6টা কোশ্চেন আসতেছে। মানে এই অধ্যায়টা পড়লেই তোমাদের অনেকটা কমন পড়তেছে, ঠিক আছে? 22টার মধ্যে 6টা কোশ্চেনই আসতেছে, মানে 4 ভাগের 1 ভাগ কোশ্চেনই আসতেছে হচ্ছে তোমার এই 4 অধ্যায় দিয়ে। খুবই খুবই গুরুত্বপূর্ণ 4 অধ্যায় তুমি A to Z পড়ার চেষ্টা করবা। 4 অধ্যায় খুবই ভালো মতো পড়বা, ঠিক আছে? 9 অধ্যায়টাও খুবই ভালো মতো পড়বা। 5টা 5টা 10টা, মানে কোনো কমতি নাই। 6 6 5 5, মানে কোনো কম নাই। 1 অধ্যায়টা অনেক বড়, 1 অধ্যায়টাও ভালো মতো পড়ার চেষ্টা করবা। 6 আছে 1 অধ্যায় কিন্তু আমি ফ্রি ক্লাসও নিছি আর কি, ঠিক আছে? সো 1 অধ্যায়ের ক্লাসগুলো করবা। আচ্ছা তো 1 4 9 এই 3টা অধ্যায় আমার বোটানির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1 4 আর 9। সব অধ্যায় তো পড়তে হবে, তাই না? আলটিমেটলি তো 3 অধ্যায় পড়লে হবে না, সব অধ্যায় পড়তে হবে। বাট 1 4 9 যদি কারো গ্যাপ থেকে থাকে এই 2-1 দিনের মধ্যে গ্যাপটা পূরণ করে ফেলো, ঠিক আছে? এর জন্য যা যা দরকার সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করা হবে, বা সবকিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা শুধু আমাদের সাথে থাকো এবং আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ সবকিছুই প্রোভাইড করবো, ওকে? সমস্যা নাই। প্রশ্ন ব্যাংক পড়লে কি কমন হবে? প্রশ্ন ব্যাংক পড়লে ভাইয়া তোমরা কমন পাবা না কেন? কমন পাবা, বাট টপিকটা কমন পাবা, বাট কোশ্চেন তো তোমার ওটা তো আশেপাশে পড়তে হবে, তাই না? আচ্ছা ওকে, তো আমরা এবার একটু বোটানিটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা হচ্ছে একটু জুওলজির দিকে যাই। জুওলজির অবস্থা কি?
তো দেখো ভাই এখানে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে জুওলজির ক্ষেত্রে আমরা, আচ্ছা বোটানিটা যদি তোমাদের সবার বোঝা হয়ে থাকে তাহলে আমরা একটু জুওলজিতে যাই। সো জুওলজির ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে মেডিকেলের ভাইয়ারা যারা পড়ায় বা মেডিকেলে যারা পড়ায় সবার একটা ফেভারিট অধ্যায় থাকে, জানো কোনটা? জুওলজি চ্যাপ্টার 4, ঠিক আছে? জুওলজি চ্যাপ্টার 4 হচ্ছে কি সবার ফেভারিট একটা অধ্যায়। সো কেউ একটু আমাকে একটু বলো তো যে তোমাদের আইডিয়া থেকে শুনি তো যে জুওলজি 4 অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে বলো তো? প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস 2-3 বছরে কয়টা কোশ্চেন আসছে বলো তো? জুওলজি 1 অধ্যায়, জুওলজি 4 অধ্যায় দিয়ে কয়টা কোশ্চেন আসছে একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমাদের প্রেডিকশন কেমন মেলে, যে জুওলজি 4 অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে বলো? 22টার মধ্যে জুওলজি 4 অধ্যায় দিয়ে কয়টা কোশ্চেন আসতে পারে? 22টার মধ্যে 4 অধ্যায় দিয়ে কয়টা কোশ্চেন আসতে পারে? ঠিক আছে, 22টা কোশ্চেনের মধ্যে চ্যাপ্টার 4 দিয়ে কয়টা কোশ্চেন আসছে বলো তো একটু দেখি তোমাদের প্রেডিকশন বা তোমাদের কি বলে? 5টা। আচ্ছা, সো দেখো 7টা, একজন কমেন্ট করছে 7টা। সো এটা কিন্তু মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, বাট তোমরা যারা বলো যে ভাই মেডিকেল প্রিপারেশন নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল, তাদের জন্য এই উত্তরটা, ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ারে জুওলজি মনে করা স্যারদের সব থেকে আমি দেখছি যে কম যদি কোনো কোশ্চেন এসে থাকে সেটা হচ্ছে জুওলজি 4 দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? প্রাণী বিজ্ঞান রক্তের অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে মেডিকেলের জন্য, বাট এখানে দেখতেছি যে রক্ত দিয়ে খুবই কোশ্চেন কম আসে, ঠিক আছে? মাত্র একটা কোশ্চেন আসে, ঠিক আছে? 22টার মধ্যে মাত্র একটা কোশ্চেন আসছে হচ্ছে রক্ত দিয়ে গত বছর, তার আগের বছর আসছে একটাই কোশ্চেন, মাত্র একটা করে কোশ্চেন আসছে, ঠিক আছে? বিগত বছরে মাত্র একটা করে কোশ্চেন আসে, ঠিক আছে? 3টা মিনিমাম, একজন কমেন্ট করছে মাত্র একটা কোশ্চেন আসে। তুমি একটু কোশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবা যে মাত্র একটা কোশ্চেন আসছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, মাত্র একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? 2 বছর প্রিভিয়াস 2 বছরই মাত্র একটা করে কোশ্চেন আসতেছে। সো এই বছর হাইয়েস্ট গেলে তোমাদের 2টা আসবে, এর বেশিও আসবে না বা নাও আসতে পারে, ঠিক আছে? আর আসলে কয়টা আসবে? মিনিমাম একটা কোশ্চেন আসবে আর কি, ওকে? একটা কোশ্চেন আসার চান্স আছে। সো দেখো 22টার মধ্যে মাত্র একটা কোশ্চেন আসছে, জুওলজি 4 অধ্যায় কিন্তু ভালোই বড় আছে, রক্তের অধ্যায় কিন্তু ভালোই বড় আছে। সো দেখো মাত্র কয়টা কোশ্চেন আসছে? মাত্র একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? মাত্র একটা কোশ্চেন আসছে। তাহলে যারা বলো যে মেডিকেল প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এতটা ইজি, দুইটার কোশ্চেন প্যাটার্নই আলাদা, খালি মিল আছে কি কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা ফিজিক্স লাগে না, এইটাই খালি মিল, বাট কোশ্চেন প্যাটার্ন দেখবো অনেকটাই আলাদা। মেডিকেলেও 1, 4, 9 দিয়ে এত কোশ্চেন আসে না, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ডিতে যতটা আসে। সো বুঝতেই পারতেছো যে এক অধ্যায় থেকে কিন্তু প্রচুর কম কোশ্চেন আসতেছে, বুঝছো? অনেক কম কোশ্চেন আসতেছে আর কি। আচ্ছা, সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোন দিয়ে? আমি যদি বলি যে ভাই আমি একটা অধ্যায় পড়ে যাব খুব ভালো মতো, সেটা যদি পড়তে হয় তাহলে ভাই জুওলজি চ্যাপ্টার 2 পড়বা, ঠিক আছে? জুওলজি চ্যাপ্টার 2টা বলা যায় যে স্যারদের খুবই ফেভারিট একটা চ্যাপ্টার, জুওলজি চ্যাপ্টার 2। এখন 2 এর মধ্যে আবার কোনটা সবচেয়ে বেশি ফেভারিট? ভাই ঘাস ফড়িং। কোনটা সবচেয়ে বেশি ফেভারিট? ঘাস ফড়িং, ঠিক আছে? ঘাস ফড়িং দিয়ে কোশ্চেন আসবে, মাস্ট আসবেই। ঘাস ফড়িংটা তোমার A to Z পড়ার চেষ্টা করবা। জুওলজি চ্যাপ্টার 2 তে যদি বলতে হয় যে ভাই কোন টপিকটা আমি ভালো মতো পড়বো, ভাইয়া এই ঘাস ফড়িং পুরা কি করে ফেলবা? অস্ত্রোপচার করে ফেলবা, মানে ঘাস ফড়িং এর A to Z সব পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? ঘাস ফড়িং তুমি মাস্ট পড়বাই, ওকে? আচ্ছা, কারণ এই ঘাস ফড়িং থেকে অনেক কোশ্চেন আসছে, বুঝছো? প্রিভিয়াস ইয়ার আসছে 5টা কোশ্চেন, তার আগের বছর আসছে ভাই 3টা কোশ্চেন, বুঝছো? 3টা 5টা, ঠিক আছে? 5টা 3টা করে কোশ্চেন আসছে, 5টাও আসছে কোনো বছর, সরি 5টা 3টা না, 5টা 4টা, ঠিক আছে? 4টা 3টা না 4টা, 5টা কোশ্চেন আসছে, তার আগের বছর আসছে 4টা কোশ্চেন, মানে 4টা থেকে 5টা কোশ্চেন আসেই জুওলজি চ্যাপ্টার 2 থেকে আর কি, ওকে? আর কোনটা ইম্পর্টেন্ট ভাই? আর চ্যাপ্টার 3ও ইম্পর্টেন্ট, জুওলজি চ্যাপ্টার 3ও ইম্পর্টেন্ট, ঠিক আছে? চ্যাপ্টার 3ও ইম্পর্টেন্ট, জুওলজি চ্যাপ্টার 3ও ইম্পর্টেন্ট। এখান থেকে ওরা কয়টা কোশ্চেন আসছে? প্রিভিয়াস 2 বছরই বা 4টা করে কোশ্চেন আসে, ঠিক আছে? 4টা, ঠিক আছে? তাহলে তুমি যদি 2 আর 3টা ভালো মতো পড়ো, 2 এর আবার সব না, 2 এর মেইনলি ঘাস ফড়িংটা অনেক ভালো মতো যদি পড়ো, তাহলে দেখবে তোমার এই যে 4টা 8টা কোশ্চেন এমনি কমন পেয়ে যাচ্ছ 22টার মধ্যে। 4টা 8টা কোশ্চেন এমনি কমন পেয়ে যাচ্ছ 22টার মধ্যে আর কি, ওকে? এরপর ভাইয়া খুবই ছোট একটা অধ্যায়, ঠিক আছে? জুওলজি চ্যাপ্টার 5 খুবই ছোট একটা অধ্যায়। তোমার কি কি আছে? ওই যে ফুসফুস টুসফুস নিয়ে আছে, তারপরে কি আছে? ওই যে সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া, মানে পড়তে বেশিক্ষণ লাগে না, তুমি চাইলে 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলতে পারবা জুওলজি চ্যাপ্টার 5। সো ছোট অধ্যায়, পড়তে বেশিক্ষণ লাগে না, কমন পাওয়ার চান্স অনেক বেশি, মিনিমাম 3টা কোশ্চেন আসবেই। কোনটা দিয়ে ভাইয়া? জুওলজি চ্যাপ্টার 5 থেকে ভাইয়া 3টা কোশ্চেন আসবেই। জুওলজি চ্যাপ্টার 5 থেকে মিনিমাম প্রতি বছর দেখতেছি 3টা থেকে তোমার 2টা কোশ্চেন, মানে ছোট অধ্যায় তো, ছোট অধ্যায় বেশি কোশ্চেন করা যায় না, তাও ভাইয়া 3টা করে কোশ্চেন থাকতেছে। জুওলজি চ্যাপ্টার 5টাও ভাইয়া
মানে ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুব দ্রুত তুমি 3টা কোশ্চেন কমন পেয়ে যাবা, ঠিক আছে, বেশি পড়াও লাগবে না। আচ্ছা ওকে, জুওলজি চ্যাপ্টার 5 গেল। আচ্ছা এরপর জুওলজি চ্যাপ্টার 3ও গেল। আচ্ছা 1 নম্বর যে অধ্যায়টা আছে, 1 নম্বর অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে 1 নম্বর অধ্যায় তুমি আর কিছু পড়ো আর না পড়ো, যে জিনিসটা খুবই ভালো মতো পড়বা, জুওলজি চ্যাপ্টার 1 এর কথা যদি আমি বলি, এই 1 নম্বরে তুমি এক্সাম্পল গুলা খুবই ভালো মতো পড়বা, ঠিক আছে, ওই যে অ্যাসিলোমেটের এক্সাম্পল কি, প্রতিসাম্যতার এক্সাম্পল কি, এগুলো আসবে। আর একটা জিনিস প্রতি বছর আসে বা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুওলজি 1 এ ওই যে পর্বগুলা, যে শ্রেণীগুলো আছে, ঠিক আছে, পর্বের শ্রেণীগুলো, যে 9টা পর্ব যেটা আছে, এই 9টা পর্বের শ্রেণীগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসেই, পর্বের শ্রেণীগুলোর সংখ্যা এগুলাও মাস্ট ইম্পর্টেন্ট আর কি। ওকে আচ্ছা এইগুলা গেল হচ্ছে জুওলজি 1 এর ক্ষেত্রে। আরেকটা অধ্যায় আছে জুওলজি চ্যাপ্টার 11, যেটা আমরা মনে করি যে লেস ইম্পর্টেন্ট বা এই অধ্যায়টা একটু কম গুরুত্ব দিয়ে পড়ি। জুওলজি 1 অধ্যায়ের কয়টা অবজেক্টিভ আসবে, বাট খুবই আশ্চর্য বিষয়, জুওলজি অধ্যায় থেকে এক বছর আসছে 4টা কোশ্চেন, আর এক বছর আসছে কয়টা কোশ্চেন ভাইয়া, 3টা কোশ্চেন আসে, ঠিক আছে, 4টা 3টা করে কোশ্চেন আসতেছে। যেহেতু অধ্যায়টা খুব একটা মনে করো কঠিন না, সহজ একটা অধ্যায়, সেখান থেকে কিন্তু তুমি ভালো মতো যদি পড়ো 4 থেকে তুমি খুব সহজেই কমন পেয়ে যাবা। তাহলে আমি যদি তোমাকে সামারি করে বলি যে কোন কোন অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ জুওলজির ক্ষেত্রে ভাইয়া, জুওলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া 2 অধ্যায়টা, তারপর ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া 3 অধ্যায়টা, 2 আর 3 মাস্ট ভালো মতো পড়বো, আর 11 অধ্যায়টা, ঠিক আছে, এই 11 অধ্যায়টাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর 5 কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ, 5 অধ্যায়টা হচ্ছে ছোটর মধ্যে তুমি খুব সহজেই কমন পেয়ে যাবা, ঠিক আছে, 5 অধ্যায় থেকে খুব সহজেই কমন পেয়ে যাবা। আর 7 হচ্ছে এভারেজের মতোই, মেডিকেলে যেরকম আসতো এখানেও ওইরকমই আসবে, এর বাইরে কিছু না, মেডিকেলে যা যা পড়ছো 7 অধ্যায়ে 3টাই আসবে, মানে এভারেজে 3টা দিয়ে আসবে। মানে মেইনলি যে সমস্যাটা হয়েছে প্রতিটা অধ্যায় 3টা করে কোশ্চেন আসবেই, বাট দেখা গেছে যে ইয়াদে কম আসে, ওই যে জুওলজি চ্যাপ্টার 1 থেকে কমাই দিছে, আর জুওলজি রক্তের অধ্যায় থেকে কমাই দিছে, রক্তের অধ্যায় 1টা করে কোশ্চেন আসে, যার ফলে ওই কোশ্চেনগুলো ইয়াতে যে বেড়ে যায় আর কি, অন্যান্য অধ্যায় দিয়ে যে বেড়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো, এই জন্য ইকুয়েশনটা মেলে না। সো আমি কোনটা বেশি মতো পড়বো ভাই, 2 অধ্যায়টা খুবই ভালো মতো পড়বো, 2 অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, 3 অধ্যায়টাও মোটামুটি ইম্পর্টেন্ট, আর 11 অধ্যায়টা আমরা যেটা একটু কম গুরুত্ব দিয়ে পড়ি, এই 11 অধ্যায়টা দিয়ে কিন্তু কোশ্চেন আসতেছে আর কি। ওকে আচ্ছা হ্যাঁ পড়ি 3টা ডানা মনে থাকবে। আচ্ছা সোনিয়া রহমান মানে আমার ক্লাস করছে আর কি। আচ্ছা তো এই আর কি গেল বোটানি এবং জুওলজির ক্ষেত্রে আমাদের মোটামুটি এইগুলো সাজেশনগুলো ফলো করলেই হবে আর কি। আর তোমাদের যে আমরা গ্রুপটার নাম বললাম যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নামে যে গ্রুপটা আছে, এইগুলো আমি অনেক গ্রুপ আছে, বাট জয়কুলি যে গ্রুপটা আছে এই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবা, তাহলে ওইখানে আর কি আমি সাজেশনটা আপলোড করে দিব, অ্যানালাইসিসের আরও যেগুলো আছে, সো ওখানে কোন অধ্যায় থেকে কতগুলো আসতেছে বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই জায়গায় ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব আর কি। ওকে সো ওইখানেই পেয়ে যাবা। আচ্ছা সো এটা যদি আমাদের হয়ে থাকে, এবার আমরা একটু কেমিস্ট্রিতে আগাই, আর বায়োলজি আরও কি কি প্রিপারেশন নেওয়া লাগবে না লাগবে সব ওই গ্রুপে ডিটেলসে পেয়ে যাবো, ওখানে ইনশাল্লাহ বলে দিব আর কি সব ধরনের সাজেশন, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে ওখানে ইনশাল্লাহ ডিসকাস করে দিব। ক্লাসে আসলে অত ডিসকাস করার টাইমও থাকে না, অত ডিসকাস করা পসিবল হয় না। ওকে হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, ওই গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা এরপর আসি ভাই আমরা 27 নম্বর কোশ্চেন আসি, একটু কেমিস্ট্রি একটু কোশ্চেন আমরা দেখি যে অক্সিজেন কোন গ্রুপের মৌল, অক্সিজেন ভাইয়া কোন গ্রুপের মৌল, অক্সিজেন ভাইয়া কোন গ্রুপের মৌল, সবাই এরপরে একটু আমাকে টেলিগ্রাম চ্যানেলে দিবেন। আচ্ছা টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ তোমরা যারা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব আর কি টেলিগ্রামে। আচ্ছা আমি গুগল ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব আর কি, সবাই ড্রাইভ লিঙ্কে দেখো। ভাইয়া বাংলা ইংলিশ তো স্কিপ করছি, প্রবলেম হবে নাকি? হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে, বাংলা ইংলিশ তো কেউ মানে চান্স পাওয়া তো দূরের কথা, পজিশন তো আসবেই না, পজিশন তো দূরের কথা, চান্স পাওয়াই হবে না আর কি, বাংলা ইংলিশ তাকাইতেই হবে। তুই বাংলা ইংলিশে কত পাবা, বাংলা ইংলিশে মনে করো 12 আছে না, তোমার 12টায় তো 12টাই পাওয়া লাগবে এমন কোনো কথা না, 12টার মধ্যে তুমি 8টা অ্যাটলিস্ট কারেক্ট করো, অনেক না অনেক আগে যাবা 8 মার্কস। তুমি বাংলা মনে করো একটু কম পারো, বাংলা তুমি 4টার মধ্যে মাত্র 2টা কারেক্ট করো, অ্যাটলিস্ট 2টা তো কারেক্ট করো, এইটুকু তো এইচএসসি তে পড়ে আসছো, যদি এইটুকু পড়ে থাকো তাহলে তো 2টা অ্যাটলিস্ট কারেক্ট করা উচিত। বাংলা তুমি 2টা কারেক্ট করো, ইংলিশ তুমি 4টার মধ্যে মনে করো মেডিকেল যেহেতু পড়ে আসছো, মেডিকেল পড়ে আসলে তো তোমার মিনিমাম 3টা থেকে 4টা তো হওয়াই কথা, তাই না? 3টা থেকে 4টা তো হওয়ারই কথা, মানে 4টা না হোক তোমার অ্যাটলিস্ট 3টা তো হওয়া উচিত। মেডিকেল যেহেতু পড়ে আসছো বা মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকলে বা হয়ে থাকলে ইংলিশ 3টা পারাই উচিত। তোমার বাংলা ইংলিশ মিলে যদি 5 আসে, আইকিউতে মনে করো তুমি অ্যাটলিস্ট 3টা কারেক্ট করো 4টার মধ্যে, তাও তো তোমার 8 মার্কস আসতেছে। 12-র মধ্যে 8 মার্কস মানে অনেক মার্কস, ঠিক এত মার্কস তো লাগে না, 12-র মধ্যে 8 মার্কস পাও এনাফ, ঠিক আছে? বাংলা ইংলিশ আইকিউ নিয়ে এত প্যারা খেও না। আচ্ছা আর আইকিউটা
কোশ্চেন ব্যাংকটা ভালো মতো বড়, ইনশাল্লাহ আইকিউ ওখান থেকে কমন পাবা। আচ্ছা, এবার দেখো অক্সিজেন কোন গ্রুপের মৌল, অক্সিজেন কোন গ্রুপের মৌল, অক্সিজেন কোন গ্রুপের মৌল, দেখো অক্সিজেন কোন গ্রুপের মৌল ভাই, অক্সিজেন হচ্ছে 8 1s2 2s2 2p কত, অক্সিজেন তো 8 4 হয়ে গেছে, আর কত বাকি, 4 বাকি আছে, তাহলে লাস্ট পি ব্লকে গেছে, মানে কি পি ব্লকের মৌল। খুবই সহজ তাই না? এই কোশ্চেনগুলো জাহাঙ্গীরনগর ডিতে আসছে। কিছু কোশ্চেন আসে এমন পানির মতো সহজ যে যেগুলা ছোট বাচ্চারাও পারে, আর এমন কিছু কোশ্চেন আছে যেগুলো বইয়েও দেখো নাই আর কি এরকম। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, বায়োলজির ক্ষেত্রে গ্রন্থ খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রন্থ মানে এইটা কার গ্রন্থ, এইটা কার গ্রন্থ, এইটা খুবই খুবই আসে, মানে এই গ্রন্থের রচয়িতাকে, ঠিক আছে? এই জিনিসগুলা খুবই আসে। আরেকটা কি আসে, মতবাদ, গ্রন্থ আর মতবাদ, এইখান থেকে তুমি কোশ্চেন পাবাই, ঠিক আছে? এই গ্রন্থ আর মতবাদ যেটা আছে এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবাই, গ্রন্থ দিয়ে একটা আসে, মতবাদ দিয়ে একটা আসে, এই দুইটা টপিকও মাস্ট পড়বা। গ্রন্থ আর মতবাদ, এত এত কোশ্চেন আসতেছে গ্রন্থ আর মতবাদ দিয়ে, যে গ্রন্থ আর মতবাদ দিয়ে তোমার ওইটা আন্দাজে দাঁড়ানো লাগবে, নাইলে আর কি পড়ে গেলে পারবা আর কি, ঠিক আছে? ভাই একজন কেমিস্ট্রি কত পাইলে সেফ? আচ্ছা, তো দেখো তোমার হচ্ছে টোটাল 80-র মধ্যে তুমি চেষ্টা করবা ভাইয়া, 80-র মধ্যে চেষ্টা করো ভাইয়া, 50 তোমার হচ্ছে 60 প্লাস মাইনাস রাখার চেষ্টা করো, বা 55 রাখার চেষ্টা করো, ঠিক আছে? 55 যদি তুমি রাখতে পারো, এই বছর যেহেতু আবার শিফট ওয়াইজ হচ্ছে, কাট মার্কস হয়তো বা বাড়বে। এখন কাট মার্কস তো আসলে ভাই আমি কোশ্চেন ছাড়া বলতে পারি না, কোশ্চেন যদি সহজ হয় না কঠিন হয় এটার উপর ডিপেন্ড করতেছে। তারপরে ভাই চেষ্টা করো 80-র মধ্যে, মানে তোমার পেতে হবে মেইনলি হচ্ছে 100-র মধ্যে তোমাকে 80-র আশেপাশে পেতে হবে। যেমন আমার মার্কস যদি আমি বলি, আমার মার্কস ছিল হচ্ছে 77.6 ছিল আর কি, ঠিক আছে? আমার মার্কস কত ছিল? 77.6 ছিল আর কি, বুঝছো? 77.6 পেয়ে আমার পজিশন ছিল হচ্ছে 32, ঠিক আছে? আমার পজিশন কত ছিল? 32 ছিল। আমার এক ফ্রেন্ড, ওর মার্কস হচ্ছে 77.5, কত? 77.5, ওর পজিশন যেন কত? ওর পজিশন হচ্ছে 38, কত? 38, ঠিক আছে? আমার পজিশন 32, ওর পজিশন 38। আচ্ছা, আমার আরেকটা ফ্রেন্ড, ওর পজিশন 31, যে ওর মার্কসও এই একই সেম 77.6, কত? 77.6, মানে তিনজনের মার্কসে পার্থক্যটা বুঝতে পারছো? একই মার্কসই, মানে 0.5 বা একই মার্কস পেয়ে আমরা তিনজনের এরকম পজিশন আর কি। আচ্ছা, আরেকজনের পজিশন ছিল হচ্ছে 26, তার মার্কস যেন কত? তার মার্কস হচ্ছে 77.8, কত? 8 6 8, মানে 2.2 বেশি। এইরকম 0.1 0.2-র কারণে পজিশন প্রায় 5-10 পিছায় যায়, বুঝতে পারছো? 0.1 0.2-র কারণে, মানে মার্কসগুলোর ডিফারেন্স দেখতে পাচ্ছ? 0.5 0.6 0.6 সেম মার্কস 31 32, তারপরে কত? 0.8, মানে 0.2 বেশি। 0.2 বেশির মধ্যে কয়টা সিরিয়াল পিছায় গেছে দেখো তো? প্রায় 5 সিরিয়াল পিছায় গেছে। 0.2 এর ডিফারেন্সে, 0.2 এর ডিফারেন্সে ভাই 5 পজিশন পিছায় গেছে। আর একই মার্কস নিয়ে তার 0.1 এর কারণে দেখো কয় পজিশন পিছায় গেছে? এই যে 32 আর এই কত? 38, ডিফারেন্স কত? 0.1, মানে 0.1 0.2-র কারণে প্রায় 5-10 সিরিয়ালও পিছায় যাচ্ছে, মানে সেম মার্কস, বুঝতে পারতেছো? তো দেখা গেছে যে এটা আসলে ডিপেন্ড করতেছে কোশ্চেন প্যাটার্নটা কেমন। সো তোমাকে চেষ্টা করতে হবে 80-র আশেপাশে রাখার চেষ্টা করতে হবে, 80-র আশেপাশে রাখার চেষ্টা করতে হবে। এখন 80-র আশেপাশে যদি তোমার মার্কস রাখতে হয়, তাহলে তোমার জিপিএ বাদে মার্কস পেতে হবে কত? জিপিএ বাদে মার্কস পেতে হবে 60 পেতে হবে। কত পেতে হবে? 60 পেতে হবে। এখন 60 পেতে গেলে আমার কি করতে হবে? দেখো 60 পেতে গেলে আমি তো তোমাকে বললামই যে 60 পেতে গেলে তোমার ওই যে তুমি বাকি এই যে বাংলা ইংলিশ আইকিউ মিলে তুমি 8 রাখার চেষ্টা করো। 8 রাখার যদি চেষ্টা করলা, বাংলা ইংলিশ মিলে তুমি 8 রাখার চেষ্টা করলা, এরপরে ভাই তোমার তাহলে বাকি থাকলো কত? 52। এই 52 মার্কস তোমার কি দিয়ে পেতে হবে? বায়োলজি, মানে বোটানি, জুওলজি আর কি দিয়ে পেতে হবে? কেমিস্ট্রি দিয়ে পেতে হবে। বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি মানে তোমার কত? দেখো তো, বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি মিলে কত আছে? বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি মিলে তোমার হচ্ছে কত মার্কস? 68 মার্কস, তাই না? বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রির মধ্যে 68 মার্কস যদি হয়, তোমার এই 68-তে কত পাওয়া লাগবে ভাইয়া? 68-তে তোমার মাত্র 52 পেলেই কিন্তু চান্স হয়ে যাবে। মানে তোমার 16 মার্কস কম পেলেও কিন্তু হয়ে যাচ্ছে। মানে 52 যেহেতু পেতে হবে, তাহলে 16 মার্কস, মানে 68টার মধ্যে তুমি যদি 52টাও কারেক্ট করো, 68-র মধ্যে তুমি যদি 52ও পাও, তাও কিন্তু তোমার চান্স হয়ে যাবে। মানে 16টা ভুল করেও কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? 16টা ভুল করেও কিন্তু, বা 16টা না দেখালেও কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এখন তুমি চিন্তা করবে যে ভাই বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার কাছে যেটা কঠিন হয়, যেটা হার্ড লাগে, সেটা একটু কম দেখাবা বা সেটা একটু স্কিপ করবা, বাট তাও তুমি চেষ্টা করবা যে 16টা দেখো, 16টা না দেখালেও কিন্তু 16টা মানে দাগাবা বেশি, সবচেয়ে বেশি দেখানোর চেষ্টা করবা, ঠিক আছে? বেশি না দেখালে আসলে চান্স হয় না, কম দেখায় কখনো চান্স হয় না। মানে কাট মার্কসই যদি মনে করো হয়, আমি তোমাকে বলি যে কাট মার্কসই হয় যদি মনে করো 80-র মধ্যে, কাট মার্কসই যদি হয় 60,
ঠিক আছে, কাট মার্কস যদি 60 হয় 80-র মধ্যে, তুমি যদি দাগাওই 60টা তাহলে চান্স কিভাবে হবে? তুমি যদি দাগাওই 60টা তাহলে চান্স কিভাবে হবে? তোমাকে মিনিমাম 70-75টা দাগানোর টেন্ডেন্সি রাখতে হবে, 70-75টা দাগানোর টেন্ডেন্সি রাখতে হবে আর কি। ওকে, 80টা যদি কাট মার্কস হয় 60, তুমি যদি দাগাও 60, তা তোমার তো আগেই বাদ, তুমি রেজাল্ট দেওয়ার আগেই বাদ। ঠিক আছে, সো বেশি দাগানোর চেষ্টা করবা, 75টা মিনিমাম দাগানোর চেষ্টা করবা, 80টার মধ্যে 70-75টা দাগানোর চেষ্টা করবা। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো আর কি। হয়তোবা তোমাদের সাথে এক্সামের আগে আর কি, বা এই যে ডি ইউনিট ভর্তি পরীক্ষার আগে, এটাই হয়তোবা এই পেজে আমার লাস্ট ক্লাস, হয়তোবা নেক্সট বছর আবার বা ক্লাস নেওয়া হবে, বাট তোমাদের সাথে হচ্ছে তাই আজকে একটু বেশি ডিসকাস করতেছি আর কি। ওকে, আচ্ছা, আর ওই গ্রুপে তো কথা হবে, গ্রুপে ইনশাল্লাহ লিঙ্ক টিঙ্ক বা যা দরকার সব কিছু দিয়ে দিব আর কি। ওকে, সমস্যা নেই। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবা যে বেশি দাগাইতে যে আবার খুব বেশি দাগাবা না, আবার কম দাগাইতে যে এমন কমও দাগাবা না যে যেটাই তোমার চান্সই মিস হয়ে যায়। সো দুইটা জিনিসই মাথায় রাখবা। ওকে, জেইউতে সিট কম কেন? আচ্ছা, ওই যে আমি মেনশন করে দিচ্ছি, একজন বসে গ্রুপটার নাম কি আমি মেনশন করে দিচ্ছি। আচ্ছা, জয়কুলি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নামে যে গ্রুপ, সরি এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নামে যে গ্রুপটা, ওইটা। এই নামে কিন্তু অনেক গ্রুপ আছে, ঠিক আছে। সো আমি যেটা দেখাইলাম এইটাতেই অ্যাড হয়ে, আবার এটা একটা সমস্যা, আমি আবার দেখাই দিচ্ছি এই যেটা। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু কেমিস্ট্রি এবার আগাই। আচ্ছা, আজকে মনে হয় না কেমিস্ট্রি টপিক ওয়াইজ সাজেশন দিতে পারবো খুব একটা, আমি দরকার হলে গ্রুপে আপলোড দিয়ে দিব আর কি, সমস্যা নাই। আপাতত আমরা কোশ্চেন কিছু সলভ করে যাই। অক্সিজেন কোন গ্রুপের মৌল? অক্সিজেন কোন গ্রুপের, এটা আমরা শেষ করলাম। আচ্ছা, এটা বাদ। এফ মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি? এফ মৌলের ইলেকট্রন বিন্যাস, এফ মানে কি? ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস, দেখো খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে, খুব প্যারা না, খুবই সহজ। আগেটা ছিল অক্সিজেনের, এনে দিচ্ছে ফ্লোরিন, একই বছরে কিন্তু আশা করছেন এগুলা। সো ফ্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটা? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটা? 1s2 2s2, তারপর টুপি কত হবে? ফ্লোরিন যেহেতু 9, ঠিক আছে, 1s2 2s2, টুপি কত হবে? আচ্ছা, 1s2 2s2, টুপি 5, এই যে 1s2 2s2, টুপি 5। ওকে, হ্যাঁ 7k মেম্বার্স যেটাই। ওকে, বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো পানি। পানি অণুতে অক্সিজেন পরমাণু কোন ধরনের সংকরায়িত? পানি অণুতে অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? পানির অণুতে, ঠিক আছে, অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? এখন এটা কিন্তু সংকরণের বের করা কিন্তু খুবই সহজ। সূত্র আমরা কি জানি? H = কি ভাইয়া? হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এই সংকরণের উপর যে কতগুলা ক্লাস নিছি আর কি, এগুলা মানে এই জয়কলি পেজেই নিছি, আবার ইউটিউব চ্যানেলেও আছে। সো মনে রাখবা যে সংকরণেরটা কিন্তু খুবই সহজ, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই। সংকরণ টপিকটা সবাই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। সংকরণ, সো কি বলা হয়েছে? হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তবে পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অক্সিজেন। অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 6টা ইলেকট্রন আছে। এক্স থেকে কি ভাইয়া? একযোজি। একযোজি পরমাণু কয়টা যুক্ত? একযোজি পরমাণু কিভাবে চিন্তা করে ভাইয়া? একযোজি হচ্ছে কি, যারা কি করছে, একটি ইলেকট্রন গ্রহণ করছে অথবা একটি ইলেকট্রন ত্যাগ করছে, তারাই একযোজি। সো এখানে একযোজিকে হাইড্রোজেন, তো হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে এইটা ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই, তাহলে 6 + 2 মানে কত হবে? 8, 8 ভাগ 2 মানে কত? 4। আর 4 যদি হয়, একটা এস 3টা পি, তাহলে কি হবে? sp3। তাহলে কোনটা হবে? sp3। পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? sp3 সংকরায়িত। এরপর 30 নাম্বার, যে দ্রবণের pH 5 ওই দ্রবণে H3O+ এর ঘনমাত্রা কত? যে দ্রবণের pH 5 ওই দ্রবণের H3O+ এর ঘনমাত্রা কত? H3O+ এর ঘনমাত্রা তোমাকে আস্ক করা হয়েছে যে এই যে দ্রবণের pH 5 সেই দ্রবণে H3O+ এর ঘনমাত্রা কত? তো ভাইয়া pH = কি? pH = লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে H3O+ এর ঘনমাত্রা একই জিনিস, ইকুয়াল টু কত? 5, ঠিক আছে, এটা গেল। তারপর দেখো এখন আমরা যদি আসি, তো মাইনাসটাকে আমি ওপাশে নিলাম, তাহলে কি আসলো? লগ H+ মানে কত আসতেছে ভাই? -5।
লগ যদি ওই পাশে চলে যায় তাহলে ওইটা কি হয়ে যাবে, পাওয়ারে চলে যাবে। তাহলে h প্লাস ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া, h প্লাস ইকুয়াল টু কি আসতেছে, h প্লাস ইকুয়াল টু আসতেছে কি ভাইয়া 10 টু দি পাওয়ার -5 আসতেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে আচ্ছা, এবার ভাই 31 নাম্বারটা কোনটা প্রিজারভেটিভ নয়, কোনটা প্রিজারভেটিভ নয়, কোনটা প্রিজারভেটিভ নয়, সবাই 31 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে কোনটা প্রিজারভেটিভ নয়, কোনটা প্রিজারভেটিভ নয়, সবাই 31 নম্বর কোশ্চেন আনসার দাও যে 31 আনসার কোনটা হবে। 31 বিও আসছে, 31 ডিও আসছে। মিথানল, ঠিক আছে, মিথানল কিন্তু কোনো প্রিজারভেটিভ না, ঠিক আছে। ইথানল, ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে ইথানল প্রিজারভেটিভ, ইথানল হচ্ছে প্রিজারভেটিভ, বাট মিথানল কিন্তু কোনো প্রিজারভেটিভ না। সরবিক অ্যাসিডও প্রিজারভেটিভ, সালফার ডাইঅক্সাইডও কি SO2 মানে সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে SO2, এটাও কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, বাট মিথানল কিন্তু কোনো প্রিজারভেটিভ না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। কমলা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, এটা দেখে অ্যান্সার দাও তো দেখি। এই যে টপিকটা আছে ভাই, এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আসবেই। কমলা কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত বলো। তবে এটা আমি আজকে শিখাই দিয়ে যাচ্ছি, এখান থেকে তোমার কোশ্চেন আসবে কি ভাইয়া, বেনি আসহ কলা, এটা থেকে আসবে যেহেতু, এটা একটু তোমাদের শিখাই দিয়ে আজকে শেষ করে দিই। দেখো কলা, বেনি আসহ কলা, তবে বেনি আসহ কলা কি হলো ভাই, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তবে এটা আমরা সবাই জানি যে দৃশ্যমান আলো শুরু হয় কত দিয়ে ভাইয়া, 380 দিয়ে শুরু হয়, শেষ হয় কততে, 780 দিয়ে শেষ হয় আর কি। তাহলে বেনি শুরু হবে কত, মানে বেগুনি শুরু হবে কত দিয়ে ভাইয়া, 380 তে শুরু হবে, এটুকু আমরা বুঝছি। শেষ হবে কত দিয়ে ভাইয়া, লাল 780 তে শেষ হবে। আমরা এই দুইটা সবাই মুখস্থ করলাম, ওকে ভাই ফাইন। আচ্ছা, এরপর মনে রাখবা বেগুনি শেষ কততে, 424 শেষ, কততে শেষ, 424 শেষ। আমরা সবগুলো লাস্ট রেঞ্জ মুখস্থ করব। বেগুনি শেষ কততে, 424 শেষ। 424 পর ভাই রাউন্ড ফিগার মনে রাখবা, 424 পর একটা রাউন্ড ফিগারের কথা চিন্তা করবা। তাহলে 424 পর ভাই রাউন্ড ফিগার কোনটা, 450। 424 পর রাউন্ড ফিগার কোনটা, 450। 450 পর রাউন্ড ফিগার কত ভাইয়া, 500। তাহলে কত হবে ভাইয়া, 500 হবে, কত হবে, 500 হবে। এখন 500 পরে মনে রাখবা কি আসছে, সবুজ আসছে। সবুজের ক্ষেত্রে মনে রাখবা সাকিব আল হাসান, ঠিক আছে, ছন্দটা যেহেতু আগের সাকিব আল হাসান দিয়ে শিখাইছিলাম, এই জন্য সাকিব আল হাসান মনে রাখো যে শতে কি ভাই সাকিব আল হাসান ছিল। সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত ছিল ভাইয়া, 75 ছিল, কত ছিল, 75 ছিল। তো 500 কত হবে বলো তো, 575 হবে, কত হবে, 575 হবে, 575। শতে সাকিব আল হাসান, সাকিব আল হাসান জার্সি নম্বর কত ভাইয়া, 75, এর জন্য কত হবে, 575 হবে, ঠিক আছে, ওকে। এবার ভাই হলুদ, হলুদের ক্ষেত্রে মনে রাখবা 575 পরে মনে রাখবা 590, কত মনে রাখবা, 590, ওকে। আচ্ছা 590 এর পর এরপর মনে রাখবে ভাইয়া ওই যে AK-47 নামক একটা পিস্তল আছে না, AK-47, তো AK-47 দিয়ে মনে রাখবে 647, ঠিক আছে। AK-47 মনে রাখবে ওই যে কমলা, ঠিক আছে, কমলা মনে রাখবে যে একজন তোমার কাছে কমলা চাইছিল, তুমি তার কমলা দাও নাই, কমলা না দিয়ে কি করছো ভাইয়া, ওই যে AK-47 দিয়ে গুলি করে দিছো। কি দিয়ে গুলি করছিল ভাইয়া, কতে কমলা, কি দিয়ে গুলি করছিল ভাইয়া, AK-47 মানে হচ্ছে কত, 647, কত ভাইয়া, 647, ঠিক আছে, 647। সো আমাদের দেখো লাস্ট রেঞ্জ গুলো মুখস্থ হয়ে গেল। আর লাস্ট রেঞ্জ মুখস্থ হয়ে গেলে তোমার ফার্স্ট রেঞ্জ কি আর মুখস্থ করা লাগবে, লাগবে না কিন্তু, কারণ এটার লাস্ট রেঞ্জ কি হবে, পরেরটার ফার্স্ট রেঞ্জ হবে। এটা 424 শেষ, পরেরটা 424 দিয়ে শুরু হবে, 450 শেষ, 450 দিয়ে পরেরটা শুরু হবে। সো একটা রেঞ্জ মুখস্থ করলেই হলো, পিছনেটা মুখস্থ করো, সামনেটা এমনি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি লালের কথা আজ করলাম, তুমি জানো যে কমলা শেষ 647 শেষ কমলা, তাই না, তাহলে লাল কত দিয়ে শুরু হবে ভাইয়া, ওই যে 647 দিয়ে শুরু হবে আর কি। সো আজ করা হয়েছে কি, কমলা, এই যে কমলা কি বলছিলাম, ওই যে AK-47 তোমার গুলি করছিল, তার মানে 647। সো তুমি খুঁজবা কোথায়, কোথায় কি আছে, 647 আছে আর কি। আচ্ছা তাহলে এটার আনসার কোনটা হবে, এটার আনসার কোনটা হবে বলো তো।
এখানে জাস্ট তোমার এই যে এই 590 শেষ হয়েছিল হলুদ, এই যে 590 দিয়ে শুরু হয়ে 647 শেষ, এটা হচ্ছে কমলা ছিল আর কি। সো এই অপশনের সাথে মেলে হচ্ছে যে 590 দিয়ে শুরু 647 শেষ, তার মানে কোনটা হবে অ্যান্সার, মানে 647 থেকে 625 দিছে। এক এক বই এক এক রেঞ্জ, বাস আমাদের যেহেতু শুরুর রেঞ্জটা মিলছে, বাকিগুলোর সাথে তো মেলেই না। 575 এটা তো সবুজ বাদ, 625 এটা তো বাদ, এটা তো লাল, লালের ক্ষেত্রে 625, তাহলে কোনটা হবে অ্যান্সার? বি নাম্বারটা হবে অ্যান্সার। কোনটা হবে? বি নাম্বারটা। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ 424, 450, 500, 575, 590, 647, 780, হ্যাঁ সবাই কমেন্ট করছো, ওকে থ্যাংক ইউ। মাসকাত মাইশা কমেন্ট করছো, তাহলে এই রেঞ্জগুলো মুখস্থ করলে মোটামুটি তুমি পেরে যাবে আর কি, আশা করি। ওকে, এটা আগের বছর আসছে যে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, ঠিক আছে, নিচে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, বা 550-এ তোমার কোন আলো দেখা যাবে, 550-এ কোন আলো দেখা যাবে আর কি, এরকমও কিছু কোশ্চেন আসতেছে আর কি। ওকে, সো এই জিনিসটা আশা করি এটা আর কোনো ট্রিক্স মিক্স নাই, এটা সবাই এমনি মুখস্থ করে, বাট তাও আমি চেষ্টা করছি তোমাদের ট্রিক্স দেওয়ার, আশা করি এটা মনে থাকবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটা সবচেয়ে স্থায়ী? ভাইয়া নিচের বলছে কি কোনটা সবচেয়ে বেশি স্থায়ী, তো তোমরাই বলো নিচের কোনটা সবচেয়ে বেশি স্থায়ী। 33 নম্বর কোশ্চেন আনসার দাও যে নিচের কোনটা সবচেয়ে বেশি স্থায়ী। তবে আমরা হয় স্থায়িত্বের ক্রম মুখস্থ করব, নাইলে সক্রিয়তার ক্রম মুখস্থ করব। হয় স্থায়িত্বের ক্রম মুখস্থ করব, নাইলে ভাইয়া আমরা সক্রিয়তা ক্রম, মানে স্থায়ী এবং সক্রিয়তার মধ্যে তুমি একটা মুখস্থ করবা। মানে স্থায়ী যদি তুমি মুখস্থ করো 3 2 1, তাহলে সক্রিয়তা কি হবে 1 2 3, মানে উল্টাটা হবে আর কি। ওকে, এটা মাথায় রাখবা। তো বলা হয়েছে কি ভাই কোনটি সবচেয়ে স্থায়ী, কোনটি বলা হয়েছে কি সবচেয়ে বেশি স্থায়ী বলা হয়েছে, কোনটা সবচেয়ে বেশি স্থায়ী। সো ভাই এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে কি ভাইয়া, 3 2 1, মানে ফার্স্টে কি প্লাস, তারপরে কি 1 2 3, ঠিক আছে, 3 2 1, তারপরে মনে রাখবা কি ভাইয়া 1 2 3, ঠিক আছে, 3 2 1, তারপরে মনে রাখবা কি ভাইয়া 1 2 3। এটা হচ্ছে কার ক্ষেত্রে পড়তেছি আমরা? স্থায়িত্বের ক্রম পড়তেছি। কি পড়তেছি? স্থায়িত্বের ক্রম, ঠিক আছে, স্থায়িত্বের ক্রম পড়তেছি। সবাই আমার সাথে কমেন্ট করো 3 2 1 1 2 3, ঠিক আছে, প্লাস প্লাস প্লাস, আর এখানে কি হবে মাইনাস মাইনাস মাইনাস, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, প্লাসের ক্ষেত্রে 2 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে 1 ডিগ্রি, আর মাইনাসের ক্ষেত্রে -1 -2 -3। তাহলে সবচেয়ে বেশি স্থায়ী কে ভাইয়া? -1 ডিগ্রি, যেহেতু এখানে সবগুলা কি আছে মাইনাস আছে, মানে কার্বন আয়ন আছে। সো কার্বন আয়নের ক্ষেত্রে ভাই সবচেয়ে বেশি স্থায়ী কি হবে? -1 ডিগ্রি হবে। সো -1 ডিগ্রিটা কোথায় আছে ভাই অপশনে? -1 ডিগ্রিটা কোথায় আছে অপশনে? এই যে -1 ডিগ্রিটা আছে এখানে, কত ডিগ্রি? 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি, যেহেতু 3 আছে মানে 3 ডিগ্রি। বাট এই মাইনাসের থেকেও আবার এইটা কি, আবার এটা তো 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে আবার যেহেতু এখানে কোনো ডিগ্রি নাই, এটা হবে কি সবচেয়ে বেশি স্থায়ী হবে। তাহলে 33 আনসার কোনটা হবে ভাই? 33 আনসার হবে এ নাম্বারটা, সবচেয়ে বেশি স্থায়ী কি হবে? 33 আনসার হবে এ নাম্বারটা, ঠিক আছে। আর সবচেয়ে বেশি যদি বলতো সক্রিয় কে, তাইলে আবার কোনটা হইতো বলো তো? সবচেয়ে বেশি সক্রিয় বললে আবার হইতো সি নাম্বারটা, মানে হচ্ছে 3 ডিগ্রি হইতো আর কি। ওকে, আচ্ছা এরপর ভাইয়া সবাই 34 নাম্বার কোশ্চেন আনসার দাও যে 34 আনসার কোনটা হবে, যে জলীয় দ্রবণ HCl এবং অ্যামোনিয়ার প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক কোনটা? সাইমা কবি বলছে সাজেশনটা কোথায় দেওয়া হবে? আচ্ছা ওই যে গ্রুপ যেটা বলা হয়েছে ওই গ্রুপেই দেওয়া হবে আর কি, তোমাকে জয়কলি যে গ্রুপটা আছে জয়কলির ওই গ্রুপেই দেওয়া হবে আর কি। ওকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন নামে যে গ্রুপটা আছে ওই গ্রুপেই দেওয়া হবে। দেখো আমি মেনশন করে দিছি কমেন্টে। আচ্ছা তো দেখো HCl এবং অ্যামোনিয়ার প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক কোনটি? HCl এবং অ্যামোনিয়া এটার প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক কোনটি বলো তো? তো ভাই এখানে দেখো HCl কি তোমার তীব্র ক্ষার, ঠিক আছে, এটা হচ্ছে
তীব্র ক্ষার। এখন এটা মুখস্থ, ঠিক আছে, কোনটা তীব্র কোনটা দুর্বল এটা হচ্ছে মুখস্থ। অ্যামোনিয়া কি ভাইয়া? মৃদু ক্ষার, ঠিক আছে। অ্যামোনিয়া কি ভাইয়া? মৃদু ক্ষার বা মৃদু ক্ষারক আর কি। অ্যামোনিয়া কি? মৃদু ক্ষারক। তো আমরা তো জানি যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যদি দুইটাই শক্তিশালী হয় তাহলে নিউট্রাল বিন্দু কত হবে? তাহলে নিউট্রাল বিন্দু হবে 7, ঠিক আছে। দুইটাই কি হবে? 7 হবে আর কি। অপরদিকে যদি দুইটাই যদি উইক হয়, মানে দুইটাই যদি দুর্বল হয়, তাহলে কোনোটাই হবে না। তাহলে কি হবে? তাহলে নির্দেশক কোনোটাই হবে না। আর যদি ভাই অ্যাসিড স্ট্রং হয় তাহলে অ্যাসিডের নির্দেশক হবে। অ্যাসিড যদি স্ট্রং হয় তাহলে কোনটা হবে? অ্যাসিডের নির্দেশক। সো এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে স্ট্রং কোনটা? এখানে স্ট্রং হচ্ছে ভাই অ্যাসিডটা। এখানে স্ট্রং কে ভাই? অ্যাসিডটা যেহেতু স্ট্রং তাহলে আমরা অ্যাসিডের নির্দেশক ইউজ করতে হবে। এখন ভাই অ্যাসিডের নির্দেশক কে? অ্যাসিডের নির্দেশক হচ্ছে ভাই দুইটা আছে, একটা হচ্ছে মিথাইল রেড আর একটা কোনটা ভাই? মিথাইল অরেঞ্জ। একটা হচ্ছে মিথাইল রেড আর একটা কোনটা ভাই? মিথাইল অরেঞ্জ। তাহলে HCl এবং অ্যামোনিয়ার প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত নির্দেশক কোনটা ভাই? এই মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ। ওকে, আচ্ছা এবার আমরা লাস্ট কোশ্চেনে যাই। 35 নাম্বারটা কি বলা হয়েছে? 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml করা হয়েছে। উক্ত দ্রবণের সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? কার মোলারিটি জানতে চাওয়া হয়েছে? সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? সবাই 35 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। মোলারিটি আস্ক করা হয়েছে তোমাকে। কি আস্ক করা হয়েছে ভাইয়া? মোলারিটি আস্ক করা হয়েছে। সো এই এটা দেখে তোমাদের অনেকেই কনফিউশন হয়ে যেতে পারে, ভাইয়া এত বড় জিনিস আমরা কিভাবে পারবো? এত বড় ক্যালকুলেশন আমরা কিভাবে পারবো? সো কি আস্ক করা হয়েছে তোমার এত কিছু দেখার দরকার নেই ভাই। মোলারিটি আস্ক করা হয়েছে। মোলারিটি ইজ ইকুয়াল টু ভাই W ইনটু 1000 ভাগ হচ্ছে M ইনটু V। W ইনটু 1000 ভাগ কি ভাইয়া? M ইনটু V। ভাগ কি ভাইয়া? M ইনটু V। আচ্ছা তো ভাই আমরা তো জানি যে এখানে W কত দেওয়া আছে? 5 গ্রাম দেওয়া আছে। তাহলে 5 ইনটু 1000 M কত? সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত ভাই? 98। এটা মুখস্থ বা তুমি বেরও করতে পারো, ঠিক আছে। এখন বের করার অত টাইম নেই। মনে রাখবা যে সালফারের পারমাণবিক ভর কত ভাইয়া? 32। অক্সিজেন কত ভাইয়া? অক্সিজেন হচ্ছে কত? 16। 416 কত? এখানে তো O4 আছে, তাহলে 416 কত? 64। 64 এর 32 মিলে কত হলো? 64 এর 32 মিলে হলো 96। আর হাইড্রোজেন দুইটা, তার মানে 98, ঠিক আছে। আচ্ছা আর ভি কত আছে ভাইয়া? ভি আছে 250। ভি কত ভাইয়া? 250। এবার তুমি একটু কাটাকাটি করো, খুবই সহজ কাটাকাটি, ঠিক আছে। 250 দিয়ে তুমি 1000 এ কাটো 4 পাবা। কত পাবা ভাইয়া? 4 পাবা। কত পাবা? 4 পাবা, ঠিক আছে। আর এখানে কত পাচ্ছ তাইলে দেখো? 250 দিয়ে তুমি 1000 কাটলে 4 পেলে আর কি। আর এখানে কত পাচ্ছ? 20 বাই কত পাচ্ছ? 20 ভাগ 98 পাচ্ছ। কত পাচ্ছ ভাইয়া? 20 ভাগ 98, ঠিক আছে। সো 20 ভাগ 98 কিন্তু করা খুবই সহজ। তো এখানে 20 না ধরে তুমি ধরো 200। 20 না ধরে তুমি কত ধরলা ভাইয়া? 200 ধরলা। যার জন্য একটা কি নিবা? একটা পয়েন্ট নিয়ে নিবা। যার কারণে একটা কিনে নিবা, পয়েন্ট নিয়ে নিবা। যার ফলে তুমি উপরে একটা শূন্য বসায় নিলা, 200 হয়ে গেল। 200 রে তুমি 98 দিয়ে কাটো, 100 দিয়ে কাটলে কত হইতো? 2 হইতো, ঠিক আছে। এখানে 2 এর কাছাকাছি কিছু একটা হবে, তার মানে কত হবে? 0.204 বা এরকম সামথিং কিছু একটা হবে। দেখছো 0.204 হবে। তাহলে অ্যানসার কোনটা হবে ভাইয়া? 0.204। খুবই সহজ। যে তুমি 98 মানে কি এখানে 100 ধরো আর কি। 98 না ধরো তুমি 100 ধরো, আর 20 কে কি ধরলা? 200 ধরলা, যার ফলে একটা দশমিক নিছো আর কি, এই জন্য তুমি 200 ধরতে পারলা। সো এই 98 দিয়ে 200 কাটো, কত আসবে ভাই? 0.2 আসবে। তাহলে কত আসবে ভাই? 0.2 আসবে। পয়েন্ট অপশনে একটাই আছে। সো সবাইকে এটা বুঝতে পারছো? এ হবে, হ্যাঁ এ হবে, ঠিক আছে। ইকুয়েশনটা কিন্তু খুবই সহজ। সো এরকমই কিন্তু কিছু কোশ্চেন আসতেছে আর কি। তো আজকে আর আমরা অলরেডি আমাদের 10টা বেজে যাচ্ছে আর কি। তো আমরা আজকে এই পর্যন্তই সলভ করলাম আর কি। এখন ভাই কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নিবা বা কেমিস্ট্রির সলিউশন কি হবে আর কি, এটা তো আমি ওই যে গ্রুপটার কথা বললাম, ওই গ্রুপটা ইনশাআল্লাহ দিয়ে দিব আর কি। আর তারপর আমি যদি বলি সেটা হচ্ছে যে এখন তোমাদের শেষ সময় যে কাজটা হবে ভাই, বেশি বেশি কোশ্চেন ব্যাংক পড়ো। আর তোমাদের যাদের এই যে জয়কুলি যে প্রশ্ন ব্যাংকটা আছে, ডি ইউনিট বিজ্ঞান যে প্রশ্ন ব্যাংকটা আছে, এটা তোমাদের কাছে থেকে থাকে বা প্রিভিয়াস 2-3 বছরের কোশ্চেন তো মাস্ট সলভ করবা সেট সহ, ঠিক আছে। সেটে মানে প্রতি বছর তো হচ্ছে 1000টা সেট হয়, এই সেটগুলো মাস্ট সলভ করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি যে কেমিস্ট্রির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো অধ্যায় হয়ে থাকে, সেই অধ্যায়টা হচ্ছে ভাইয়া তোমার জৈব যৌগ তো মাস্ট আসেই, জৈব যৌগ তো মাস্ট আসেই, পাশাপাশি এই যে পরিমাণগত রসায়ন যেটা আছে, পরিমাণগত রসায়ন থেকে অনেক ম্যাথ আসে বা অনেক ইকুয়েশন আসে আর কি। আর মেইনলি ফার্স্ট পার্টে যদি ইম্পর্টেন্ট অধ্যায় হয় সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়টা, ঠিক আছে। ওই যে আকার, আয়নের ব্যাসার্ধ ট্যাসার্ধ বা আয়নীকরণ বিভব, তড়িৎ ইলেকট্রন শক্তি এবং সংকরায়ন, এগুলো থেকেও মাস্ট আসছে। তবে এগুলো সবগুলো নোট করে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, সবাই আর কি কানেক্টেড থাকো। এবং কারো যদি কোনো লেকচার বা কোনো অধ্যায় যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে যেটা করবা
আচ্ছা, সেক্ষেত্রে যেটা করবো, আমাদের জয়কলি কিন্তু তোমার ফেসবুক পেজে কিন্তু এই যে ক্লাসগুলো দেওয়া আছে আর কি। তাও যদি কেউ যদি মনে করো সিরিয়াল ওয়াইজ খুঁজে পেতে না হয়, সেক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলে সার্চ করলেও পেয়ে যাবে আর কি। আর সবাই ওই যে গ্রুপ যেটা আছে, গ্রুপটাতেও ইনশাল্লাহ পেয়ে যাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, জাহাঙ্গীর ইউনিভার্সিটি প্রিপারেশন নামে যে গ্রুপটা আছে ওইখানেও পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা। সো ভাইয়া আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, এবং কারো কোনো কোশ্চেন থাকলে এবং কোনো সমস্যা থাকলে কত সাল পর্যন্ত সলভ করবা, তোমার যদি এই লাস্ট কয়েক বছরের কোশ্চেন যদি সলভ করা হয়ে থাকে, তাহলে সবাই কি করবা, যে প্রিভিয়াস তুমি হচ্ছে চেষ্টা করবা যে মিনিমাম, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেহেতু কোশ্চেন একটু বেশি হয়, মানে সেট যেহেতু বেশি, মিনিমাম 5 বছর তো সলভ করবা। আর যদি তোমার ভালো মতো 5 বছর সলভ হয়ে যায় থাকে, তাহলে 10 বছর অ্যাটলিস্ট সলভ করবা, মানে 10 বছর অ্যাটলিস্ট সলভ করবা, মানে 2015 বা 2014 সাল পর্যন্ত মাস সলভ করবাই, ঠিক আছে, যদি তোমার টাইম থাকে বা তোমার যদি এগুলো সলভ হয়ে থাকে আর কি। ওকে, সো এগুলো সবাই একটু সলভ করবা, না 2017 না 2014-15 সলভ করবা, এই দিক দিয়ে শুরু করবা আর কি। আর 10 থেকে সলভ করলে তো আরো বেটার, ঠিক আছে। সো ভাইরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর দেখা হবে নাকি জানি না এই মানে জাহাঙ্গীর ডি এর ক্লাসে। সো তোমরা ওই যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি প্রিপারেশন গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর সবাই ভালো মতো এক্সাম দিও, মাথা ঠান্ডা করো, বেশি দিন নাই, 2টা দিন আছে, 2টা দিন সবাই একটু শরীরের প্রতি যত্ন নাও, কারণ বেশি পড়তে যে যদি আলটিমেটলি অসুস্থ হয়ে যাও, আলটিমেটলি লস। সো সবাই একটু ভালো মতো পড়ো, দেখা হবে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।